ধরনের একটা ইমেল পড়তে চাচ্ছি, যেটি আমাদের পাঠিয়েছেন একজন মা। তিনি লিখেছেন যে, আই ওয়ান্ট টু মেক আ স্পেশাল রিকোয়েস্ট ফর মাই ডটার তুবা। এটা উত্তমা পাঠিয়েছেন আমাদের কাছে, এবং তুবা এই বছর 11 বছরে পা দিয়েছে। যদিও এটা হচ্ছে আরেকটু আগে, 21 সেপ্টেম্বরে। আমরা সেদিন পড়তে পারিনি, কারণ আমরা এই ইমেলটা পেয়েছি একটু দেরি করে। এবং তুবা যে ঘটনাটা, সেটা হচ্ছে তিনি ভূত এফএমের অনেক বড় একজন ফ্যান, এবং তিনি কোনো এপিসোড মিস করেন না। এবং সেক্ষেত্রে সেজন্যই উত্তমা যেটা লিখেছেন যে, আই নো it's not relevant request for this program, but as a mother I couldn't find any better surprise for her birthday. সো আমি জিনিসটা খুবই, আমিও খুব ইমোশনালি নিয়েছি। তো তুবাকে জানাচ্ছি জন্মদিনের অনেক 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 শুভেচ্ছা। এবং আপনার মা আপনাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলেন, কিন্তু এটা আমাদের পুরোপুরি ঝামেলার কারণে আমরা আপনাকে ঠিক সময় মতো জানাতে পারিনি। আজকে আপনাকে জানাচ্ছি জন্মদিনের অনেক 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 শুভেচ্ছা। আমাদের সাথেই থাকুন। এবং আপনি অনেক সাহসী, মাত্র 11 বছর বয়স, বাট আপনি ভূত এফএমের সাথে আছেন। এটা অনেক অনেক সাহসের পরিচয় দিচ্ছেন আপনি। আপনারও যদি কোনো ঘটনা থাকে অবশ্যই আমাদের জানাবেন, অথবা আপনাকে যেহেতু আমি উইশ করলাম, সুতরাং আপনার দায়িত্ব এটা ভূত এফএমের জন্য আপনার ফ্যামিলি যদি কারো কোনো ঘটনা থাকে সেই ঘটনা খুঁজে বের করা, এবং সেটি বা যার ঘটনা তাকে ভূত এফএমে পাঠিয়ে দেয়া। যাই হোক, আমি চলে যাব প্রথমে একটা ঘটনায়, এবং এই ঘটনাটি যথারীতি যিনি পাঠিয়েছেন তার নাম আফসার উদ্দিন, এবং তিনি চট্টগ্রামের বাসিন্দা হওয়ার কারণে আজকে স্টুডিওতে উপস্থিত হতে পারেননি। সো তার ঘটনাটি আমি তার মতন করে পড়ে শোনাচ্ছি, ঠিক যেভাবে তিনি লিখেছেন সেভাবেই পড়ে শোনাচ্ছি। সালামু আলাইকুম রাসেল ভাই, আমি ভূত এফএম এর একজন নিয়মিত শ্রোতা। আমার নাম আফসার উদ্দিন, বাড়ি চট্টগ্রাম শহরের হামজার বাগ এলাকায়, এবং আমি এখানকার স্থায়ী বাসিন্দা। আমার জীবনের ঘটে যাওয়া কিছু ভয়ঙ্কর ও অবিশ্বাস্য ঘটনা আমি আপনাদের সবার সাথে শেয়ার করতে চাই, এবং সেই জন্য চিঠিটা লিখলাম। ভালো লাগলে ঘটনাটি ভূত এফএমে প্রচার করবেন। ঘটনাটি আজ থেকে 12 বছর আগের। আমি তখন 10ম শ্রেণীতে পড়ি। আমিও আমার সমবয়সী বন্ধু ও ভাইয়েরা স্কুল থেকে আসার পর সবাই মিলে একসঙ্গে খেলাধুলা করতাম। স্বাভাবিক প্রত্যেক দিনের মতো সেদিনও আমরা সবাই মিলে ক্রিকেট খেলছিলাম। ক্রিকেট খেলতে খেলতে গোধূলি লগ্ন প্রায় হয়ে এলো। কারো একজনের ছুঁড়ে মারা বলটি পুকুরে গিয়ে পড়ল। পুকুরের সামনে ছিল বড় একটি বাঁশঝাড়। বাঁশঝাড়টির পুরনো কিছু দুর্নাম ছিল। কোনো কারণ ছাড়া ওই বাঁশঝাড়ের কাছে পিঠে কেউ যেতে চাইতো না। পুকুর থেকে বলটি তোলার জন্য আমরা পুকুরে ঢিল ছুড়ছিলাম। বলটি আয়ত্তে আনতে আনতে তখন প্রায় সন্ধে হবে। আমার এক চাচাতো ভাই কোনো কারণ ছাড়াই দুষ্টুমির ছলে বলের দিকে ঢিল না ছুড়ে একটি ঢিল বাঁশঝাড়ের দিকে ছুটছিল। আমরা বলটি নিয়ে সবাই চলে যাচ্ছিলাম, কিন্তু দুর্ভাগ্যক্রমে আমার চাচাতো ভাইটি সবার পেছনে ছিল। হয়তো তার কপালের লিখন এমনই ছিল। এমন সময় হঠাৎ আমরা আমাদের পেছনে গোঙানির আওয়াজ শুনতে পেলাম, আর দেখলাম আমার চাচাতো ভাইটি এলো পাথাড়ি ভাবে মাটিতে গড়াগড়ি খাচ্ছে। তার এই অবস্থা দেখে তার সমবয়সী বন্ধুটি এগিয়ে এসে তাকে থামানোর চেষ্টা করলে তারাও ওর সাথে মাটিতে গড়াতে শুরু করলো। যখন আমরা সবাই ভয়ে চিৎকার চেঁচামেচি শুরু করলাম, এবং আমাদের চিৎকার চেঁচামেচি শুনে বাড়ির সবাই আমাদের দিকে ছুটে এলো। কিছুক্ষণ পর তাদের মা এসে তাদের গায়ে একটি মাছ ধরার জাল ছুঁড়ে মারলেন। জাল ছুঁড়ে মারতে তাদের গড়াগড়ি থামলেও তারা কিন্তু অজ্ঞান হয়ে পড়ে রইল। তাদের এই অবস্থা দেখে একজন হুজুরকে ডাকানো হলো। কিছুক্ষণ পর হুজুর এসে তাবিজ দোয়া দিয়ে ঘরে ঢুকিয়ে দিল। আমরা সেদিন এতটাই ভয় পেয়েছিলাম যে ওই ঘটনা মনে পড়লে এখনো গা শিউরে ওঠে। এই ঘটনার এখানেই শেষ নয়, এরপরও আরো নানা রকম অলৌকিক ঘটনা ঘটতে লাগলো। এখনো পর্যন্ত আমার চাচাতো ভাই বোনেরা সুস্থ নয়। আপনারা যদি সরেজমিনে এই ঘটনাগুলো দেখতে চান তবে আপনারা আমন্ত্রিত। আমার এক চাচাতো বোন দেখতে খুব সুন্দরী ছিল। তাকে বিয়ে করার জন্য, তার দৃষ্টি আকর্ষণের জন্য নানা রকম সুন্দর সুন্দর ছেলের রূপ ধরে তাদের ঘরের সামনে দাওয়ায় কেউ একজন বসে থাকত, আর তার দিকে অপলক ভাবে চেয়ে থাকত। এমনকি আমার ভাইয়ের রূপ ধরেও অনেকবার এসেছিল।
আমার চাচা এ ভয়ে অনেক কবিরাজ বৈদ্য আনলেও কোনরূপ ফল হয়নি। এই বৈদ্যরা এসে করজোড়ে ক্ষমা চেয়ে চলে যেত। এক বৈদ্যকে রাঙামাটি থেকে আনলে সে চ্যালেঞ্জ করে বলল যে আমি অশরীরীটাকে বোতলে বন্দি করে নিয়ে যাব। এই বলে সে বিভিন্ন জায়গায় ধুলি ও মন্ত্র পড়া ছিটিয়ে দিল এবং নানা মন্ত্র পড়ে কাজ শুরু করার একটু পরে সে তার বশীকৃত জিনকে দিয়ে ওটাকে বন্দি করতে চাইলে তার বশীকৃত জিন ক্ষমা চেয়ে অপারগতা প্রকাশ করল। সে তবুও তার চ্যালেঞ্জকে রক্ষার জন্য ওই জিনকে জোর করলে তার সামনে থাকা 4টি বাটি ঠাস ঠাস শব্দে ফেটে যেতে লাগলো। এরপর সে আরো জেদের বশবর্তী হয়ে তাদের ঝোলা থেকে একটা কঙ্কালের হাড় খুলে নিয়ে মন্ত্র পড়ার একটু পরে টিনের চালে এমন অতর্কিত বাড়ি পড়তে লাগলো যেন পুরো বাড়িটা মাটির সাথে মিশে যাবে। এরপর ওই অশরীরটা তার সামনে এসে তাকে তার উদ্দেশ্য করে বলল যে আর যদি তাকে কোনো রকম বিরক্ত করা হয় তবে সে 700-র ওপরে সঙ্গী সাথী সহ সব তছনছ করে দেবে এবং সাথে সাথে তাকেও মেরে ফেলবে। এ কথা শোনার পর সে তড়িঘড়ি করে সে জায়গা থেকে নিজের প্রাণ নিয়ে বাঁচল। এই ঘটনার পরে আরো একজন মগ উপজাতি বৈদ্যকে বান্দরবন থেকে নিয়ে আসা হলো এবং সে বলল যে এই জায়গাতে এ পর্যন্ত 4 জন মানুষকে মেরে ফেলা হয়েছে এবং এই জায়গাতে 700-র উপরে অশরীরীকে কাবু করা তার পক্ষে সম্ভব নয়। সেও করজোড়ে ক্ষমা প্রার্থনা করে চলে গেল। আমার চাচাতো বোন বিয়ে দেবার প্রায় 2 বছর পর বাবার বাড়িতে 1 বছরের বাচ্চাটি সাথে নিয়ে বেড়াতে আসে। ওই দিন ঠিক রাত 3টায় সে হঠাৎ খেয়াল করলো যে তার বাচ্চাটি তার পাশে নেই। অনেক খোঁজাখুঁজির পর চিৎকার চেঁচামেচির ফলে সবাই ঘুম থেকে উঠে পড়ে। যখন সকালের আজান হয় তখন ওই পুকুর পাড়ে বাচ্চা মেয়েটি মৃত ভেসে ওঠে। এভাবে অনেক ঘটনা দিনের পর দিন চলতে লাগলো। অনেক হুজুর বৈদ্য কবিরাজ ডাকার পরও ওই ঘটনাগুলো এখনো বন্ধ হয়নি। ওই চাচাতো ভাইটি অমাবস্যার রাতে পাগলের মতো আচরণ করে। এরকমই এক অমাবস্যার রাতে বিদ্যুৎ না থাকায় সন্ধ্যা 7টার দিকে আমরা রাস্তায় বের হয়ে ওই বাঁশঝাড় থেকে প্রায় 150 কদম দূরে কয়েকজন আড্ডা দিচ্ছিলাম। এমন সময় এক গার্মেন্টস কর্মী তার সন্তানকে কোলে নিয়ে বাজার করে বাড়ি ফিরছিল। আচমকা একটা মাইক্রোবাস রাস্তা দিয়ে আসার সময় মাইক্রোবাসের লাইটের আলো এই বাঁশঝাড়ের সামনে পড়লে আমরা এবং মাইক্রোবাসের ড্রাইভার সহ সবাই অবাক হয়ে দেখি ওই কর্মীর বাচ্চাটি নিয়ে নেয়ার জন্য কালো মতন অনেক লম্বা একজন তার সাথে টানা হেঁচড়া করছে। আলো পড়ার সাথে সাথে লোকটি উধাও হয়ে যায় এবং এর সাথে সাথে মহিলাটি ভয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। এর কিছুদিন পর আমরা শুনি যে বাচ্চাটি মারা গেছে। ঘটনাগুলি আমার এবং আমার গ্রামবাসীর সামনে ঘটে যাওয়া অলৌকিক এবং চাক্ষুষ সত্য ঘটনা। এখন অনেক পরিবর্তন এসেছে ঠিক, কিন্তু ওই খারাপ জিনিসগুলো মানুষকে এখনো দেখা দেয়। আপনারা যদি চট্টগ্রামে আপনাদের অনুসন্ধানী টিম নিয়ে আসতে চান তবে আপনারা আমন্ত্রিত। আমি আসতে একান্ত অপারগ হওয়ায় মেইল করে ঘটনা পাঠালাম। আপনাদের যদি ঘটনাগুলো দৃষ্টি ও মনোযোগ আকর্ষণ করে থাকে তবে ভূত FM এ শেয়ার করার জন্য অনুরোধ রইল। ইতি আফসার উদ্দিন, হামজারবাগ, চট্টগ্রাম। এই ছিল ঘটনা এবং আমি খুবই খুশি যে আমাদের একটা জায়গার সন্ধানও দিয়েছেন আফসার উদ্দিন। আপনাদের কাছে যদি এরকম কোনো জায়গার সন্ধান থাকে তাহলে অবশ্যই আমাদেরকে ইমেইল করে জানাবেন। আমাদের টিম সেখানে চলে যাবে এবং আমরা চেষ্টা করছি যে সরাসরি আপনাদের সেই জায়গায় গিয়ে ভূত FM করে আসার। সুতরাং আপনাদের এলাকার যদি এরকম কোনো ঘটনা থাকে যেটা সবার মুখে শোনা, সবাই জানে, সবাই মানে খুব বেশি প্রচলিত, তাহলে সেই ঘটনাটি আমাদের কাছে পাঠিয়ে দিন। যদি সেই ঘটনাটি অবশ্যই এরকম ধরনের মানে ভয় জাগাতে পারে বা মানুষের কাছে ভালো লাগে তাহলে ডেফিনেটলি আমরা চলে যাব সেখানে এবং সেই ঘটনাটি সংগ্রহ করে নিয়ে আসবো। আমি দেখতে পাচ্ছি অলরেডি অনেকেই SMS করছেন। হেলাল আমাকে লিখেছেন ঢাকা থেকে, তিনি লিখেছেন আই লাভ ভূত FM। দুর্জয় আমাদের লিখেছেন যে চরম ভয় লাগছে। মনি লিখেছেন যে ঘটনাটি তার কাছে অতটা ভয় লাগেনি, মজাই পেয়েছেন তিনি। মিল্টন নরসিংদী দাসপাড়া থেকে লিখেছেন যে হাউ আর ইউ রাসেল ভাই, আমি সবসময় ভালো থাকি এবং সবসময় ভালো দলে। তিনি তার ছোট ভাই মাজারুল একসাথে শুনছেন এবং ঘটনাগুলো আজকে তার ফাটাফাটি লাগছে। আমির শাহিন ভুঁইয়া আমাদের লিখেছেন যে লাস্ট ফ্রাইডেতে তিনি অনেক এনজয় করেছেন বিকজ
ভূত এফএম এর বার্থডে ছিল না, সেটা কিন্তু ভূত এফএম এর বার্থডে ছিল না। ভূত এফএম এর বার্থডে হচ্ছে 13 আগস্ট। এটা ছিল রেডিও ফুর্তির বার্থডে, অর্থাৎ মানে আমাদের সবার বার্থডে সেদিন। আমাকে এছাড়াও শাহরিয়ার এসএমএস করেছেন এবং তিনি বলছেন যে আমি এই প্রবলেমটি সলভ করতে পারবো, এবং তিনি বলছেন যে আমার আব্বু এটি করতে পারবেন। মানে কি পারবেন আসলে, আপনি না আপনার আব্বু। যদি করতে পারেন তাহলে তো খুবই ভালো, কিন্তু উনি কোনো সলিউশন চাননি। ওনাদের গ্রামে বহুদিন ধরে এই ঘটনা প্রচলিত, সেটাই তিনি জানিয়েছেন। রোমান মতিঝিল থেকে লিখেছেন যে শুনতে ভয় লাগছে। আমাকে তৌফিক এসএমএস করেছেন, তৌফিক সোহান, এবং তিনি বলছেন আজকের ঘটনাগুলো তার কাছে ভালো লাগছে। মিল্কি আমাদের বাড্ডা থেকে লিখেছেন যে আজকের ঘটনাটা অসম। নাবিলা উত্তরা থেকে লিখেছেন যে স্টোরিটা অনেক ভালো। আমাদেরকে এছাড়াও সরতাজ সাজিদ লিখেছেন অসম। রামগঞ্জ থেকে লিখেছেন যে আমরা 3 বন্ধু, আদনান নাম পড়তে পারলাম না, নামটা শুরুতে দেবেন প্লিজ। আদরি আমাদের এসএমএস করেছেন ঢাকা থেকে, তার কাছে ঘটনাটি ভালো লেগেছে এই ঘটনাটি কে এম তুহিনের কাছে। এছাড়াও ইয়াসিন আগারগাঁও থেকে আমাদের এসএমএস করেছেন, এবং প্রথম এসএমএস করলেন তিনি এটা। রাজীব যশোর থেকে এসএমএস করেছেন সালমান। এছাড়াও তোফাজ্জল বনানী থেকে এসএমএস করেছেন, এবং আমাদেরকে এসএমএস করেছেন নাহিদ। তিনি বলছেন যে আজকের ভূত এফএম অনেক জমেছে, কেবল তো শুরু হলো। রায়হান আমাদের টঙ্গী থেকে এসএমএস করেছেন আমাদেরকে। ওহি লিখেছেন নাইস স্টোরি। সৈকত খুলনা থেকে এসএমএস করেছেন, লিখেছেন ভূত এফএম ইজ অসম। এছাড়াও শাহাদাত চট্টগ্রাম থেকে এসএমএস করেছেন। করিম আমাদের এসএমএস করেছেন আমাদেরকে। নন্দিনী রাজশাহী থেকে আমাদেরকে এসএমএস করেছেন। এছাড়াও দেখতে পাচ্ছি কবির সোহেল খুলনা থেকে এসএমএস করেছেন। জয় মিরপুর 2 থেকে এসএমএস করেছেন। আমাদেরকে এসএমএস করেছেন অন্তর গাজী গাজারিয়া থেকে আমাদেরকে এসএমএস করেছেন। ডিজে রিপন আমাদেরকে, এছাড়াও রাজকন্যা এসএমএস করেছেন মিরপুর থেকে। ইজাম আমাদের এসএমএস করেছেন সেনবাগ নোয়াখালী থেকে। আপনি যদি এসএমএস করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে 940 নম্বরে। আর আপনারা যদি আমাদের সাথে ফেসবুকে কমিউনিকেট করতে চান তাহলে ফেসবুকে কমিউনিকেট করতে পারেন। চলে যান www.facebook.com/radiofurti। সেখানে আজকেও যথারীতি গতদিনের একটা ছবি আপলোড করা হয়েছে, সেই ছবিটা আপনারা চাইলে দেখতে পারেন। আমার একটা 5 একটা ছবি আছে। আমরা চলে যাচ্ছি আমাদের প্রথম অতিথির কাছে, এবং তার কাছে আমরা একটা ঘটনা শুনে আসবো। প্রথমেই আমি জানতে চাচ্ছি আপনার পরিচয়টা, আপনি কোথা থেকে এসেছেন এবং আপনার নামটা কি? আসসালামু আলাইকুম ভূত এফএমের সমস্ত শ্রোতাবৃন্দ, আমি শাফাত সালিহিন এসেছি ধানমন্ডি থেকে। তো আজকে আমি আপনাদের আমার জীবন থেকে নেওয়া বাস্তব একটি ঘটনা আপনাদের সামনে শেয়ার করতে চাচ্ছি। তো আশা করছি আপনারা ঘটনাটি এনজয় করবেন। আমি আরো আশা করছি যে আপনাদের চারপাশে এখন অন্ধকার এবং নীরবতা আছে, এবং সেই সাথে আছে ভূত এফএমের চমৎকার একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক। তো সবকিছু মিলিয়ে আমি আশা করছি যে আপনার ঘটনাটি আজকে বেশ এনজয় করবেন আর কি। তো আমি সরাসরি আমার ঘটনাটিতে চলে যাচ্ছি। 1998 সালে আমার বাবা ঢাকা থেকে চাকরি নিয়ে বদলি হয়ে যান ফরিদপুর। তো বাবার সাথে আমি, আমার মা এবং আমাদের কাজের বুয়া, মোট 4 জন আমরা ফরিদপুরে শিফট করি। তো ছোট্ট সুন্দর একটা নিরিবিলি শহর, মফস্বল শহর, ঢাকার মতো এত কোলাহল যুক্ত নয়। তো শহরটি আমাদের খুব পছন্দ হয়। তো ফরিদপুরে আমি তখন সবেমাত্র ক্লাস 5 থেকে 6-এ উঠেছি। তো ফরিদপুরে গিয়ে ভর্তি হয়ে ক্লাস 5 থেকে 6-এ ফরিদপুর জেলা স্কুলে। তো বাসাটি আমি যে ঘটনাটি বলতে চাচ্ছি, এই ঘটনাটি ঘটে আমরা যে বাসাটিতে থাকতাম সে বাসাটিতে। তো আমার ঘটনাটি শুরু করার আগে আমি আমার বাসাটির কিছুটা সংক্ষিপ্ত বর্ণনা দিয়ে নেই। আমাদের বাসাটি ছিল আমার বাবার অফিস থেকে 5 মিনিট হাঁটা পথ দূরে। তো বাড়িটির সামনে থেকে তাকালে দেখা যেত যে বাড়ির 3 দিকে ছিল ঘন গাছপালা, আর বাড়ির পেছন দিকে ছিল একটি ডোবা। তো বাড়িতে যখন আমরা ওঠার সময় আমাদের বাড়িওয়ালা সাবধান করে দিয়ে বলছিলেন যে দেখেন, আপনারা যে বাসাটা থাকবেন, আমাদের বাসার 3 তলায় কিন্তু একটা ছোট প্রবলেম আছে, যে আমাদের যে ভাড়াটিয়া, তাদের একটা মেয়ে আছে মাঝবয়সী, অবিবাহিতা, তাকে মাঝে মধ্যে এরকম জিন আসর করে। তো তখন সে কিছু উশৃঙ্খল আচরণ করতে থাকে আর কি। তো আপনারা কাইন্ডলি তার কাছ থেকে একটু সাবধানে থাকবেন আর কি। তো আমার প্যারেন্টস ছিলেন একটু রিলিজিয়াস এবং লজিক্যাল মেন্টালিটির মানুষ। তো ওনারা আসলে এই বিষয়গুলো তেমন একটা আমলে আনেননি। তারা হয়তো জিন ভূত বিশ্বাস করতেন, কিন্তু এটা বিশ্বাস করতেন না যে জিন এসে হয়তো আমাদের কোনো ক্ষতি করতে পারবে আর কি। তো বাসাটিতে আমরা উঠে পড়ি। তো আমি আমার পছন্দ মতো বাড়ির একদম কর্নারের একটি রুম সিলেক্ট করি। তো এই রুম আমার পছন্দ মতো রুমটি সাজিয়ে নেই। রুমটির
একটি পাশের জানালা দিয়ে দেখা যেত বাড়ির কিছু মানে বাইরের কিছু গাছপালা এবং ঝোপঝাড়, শেকড় বাকড়। আর আরেকটি জানালা দিয়ে দেখা যেত বাড়ির পেছনের ডোবাটি। তো ফরিদপুর যাওয়ার পর প্রায় মোটামুটি এই বাসাটা আমাদের 1 মাস কেটে গেছে। আচ্ছা সরি, আমি একটা জিনিস বলতে ভুলে গেছি যে আপনার আমার যে রুমটি ছিল, এই রুমটি ছিল আমার বাবা আমার রুম থেকে একটু দূরে। তো যার জন্য তারা সবসময় আমার রেগুলার অ্যাক্টিভিটিস খেয়াল করতে পারতেন না। আর সেই সুযোগটি নিয়ে আমি প্রতিদিন যেটা করতাম যে আমি রাত জেগে জেগে বই পড়তাম অথবা গান শুনতাম। তো আহ, এমনই একদিন মানে রাতে তাড়াতাড়ি আমরা খাওয়া দাওয়া শেষ করছি এবং শেষ করে আমরা যে যার যার মতো যার যার রুমে শুতে গেছে। তো আমি চলে আসছি আমার রুমে আমি দরজার ছিটকিনি লাগাই দিয়ে সমস্ত জানালা খুলে দিলাম। বিছানায় উপর হয়ে শুয়ে আমি বই পড়ছিলাম। তো বই পড়তে আমার চারপাশে ঘুটঘুটে অন্ধকার এবং ঝিঝি পোকার শব্দে আমি মোটামুটি বই পড়ায় মশগুল হয়ে গেছিলাম আর কি। একটা পর্যায়ে যেটা হলো যে আমি ঠিক আমার রুম বরাবর 3 তলা থেকে একটা অসরে চিৎকার শুনলাম। কোনটি মেয়ে ভাঙা গলায় এবং কর্কশ গলায় প্রচন্ড জোরে চিৎকার করছে এবং সেই সাথে ভাঙচুর করছে। এমনই ভাঙচুর যে সে থালা বাসন এবং বিভিন্ন ফার্নিচার ছুঁড়ে তছনছ করে ফেলছে। এবং আমি আর একটা জিনিস রিয়েলাইজ করলাম যে তার প্যারেন্টস অথবা তার পরিবারের সদস্যরা তাকে থামাতে গিয়েও থামাতে পারছে না। তো একটা পর্যায়ে আমি প্রচন্ড ভয় পেয়ে যাই এবং ভয় পেয়ে রুমের ছিটকানি খুলে ফেলি। ছিটকানি খুলে রুম থেকে বেরিয়ে গিয়ে বাকি রুমের লাইট জ্বালিয়ে দিই। তো বাই দিস টাইম আমার প্যারেন্টসও উঠে আসেন এবং উঠে আসার পর আমি তাদের নিরাপদ আশ্রয়ে চলে যাই। তো সেদিন যেটা হয় যে এই সমস্ত কোলাহলগুলো যখন থামার পর আমার প্যারেন্টস এবং আমাদের বাড়িওয়ালা একতলা থেকে উঠে আসেন এবং আমার প্যারেন্টস এবং আশপাশের কিছু প্রতিবেশী সহ তারা 3 তলা যান। তো 3 তলা গিয়ে যখন আসেন তখন কিছু খোঁজ খবর পাই যে মেয়েটাকে একটা সার্টেন টাইম পর পর এরকম জিনটা পজেস করে এবং পজেস করার পর মেয়েটা এরকম উশৃঙ্খল কিছু আচরণ করতে থাকে। তো আহ, তো এই মুহূর্তে তাকে শেকল দিয়ে বেঁধে রাখা হয়েছে এবং আগামী দিন যেটা বলা হয়েছে যে আপনার তাকে কিছু তান্ত্রিক এনে ঝাড়ফুঁক করানো হবে। তো আমি সে রাতে আমার প্যারেন্টস এর সাথে ঘুমাই এবং আহ, বেশ ভয় ভয় ঘুমাই। তো এইভাবে রাত কেটে যায়। পরদিন সকালে যখন আমি ঘুম থেকে ওঠার পর আমি খেয়াল করি যে আমাদের বাসার ঠিক সামনে কিছু লোকজন এরকম শোরগোল করছেন আর কি। তো আমি বারান্দায় গিয়ে এরকম খেয়াল করি যে আহ, কিছু লোকজন আলখাল্লা পরা, তাদের মুখে অগোছালো দাড়ি গোঁফ এবং মাথায় ঝাঁকড়া চুল, তারা এরকম দাঁড়িয়ে আছেন এবং তাদের হাতে বিভিন্ন রকম সরঞ্জাম। কারো হাতে শাবল, কারো হাতে কিছু বেড়ি, শেকল, অথবা আরেকজনের হাতে দেখলাম ঝাঁটা। তো আমি বুঝতে পারলাম যে এরা হচ্ছেন গিয়ে তান্ত্রিক এবং এনারা এসেছেন মূলত ওই 3 তলার ওই জিনে আসর করা মেয়েটির চিকিৎসা করতে। চিকিৎসা করার জন্য আর কি। তো তারা যখন সারিবদ্ধভাবে উপরে উঠে যাচ্ছিলেন, তো আমি তখন পুরো ব্যাপারটি অবজার্ভ করার জন্য চলে যাই আমার রুমে। তো আমার রুমে যাওয়ার পর আমি যেটি খেয়াল করি যে 3 তলার মেয়েটি গোঙাতে শুরু করে আর কি। তো গোঙাতে সে এক পর্যায়ে কিছু অশ্রাব্য গালিগালাজ করে এবং কিছু কথা বলতে থাকে। আমি তার সবকিছু হয়তোবা খেয়াল করতে পারিনি। কিছু জিনিস খেয়াল করলাম যে সেরকম বলতে থাকে যে খবরদার কেউ আমার কাছে আসবি না, আমি আসলে তোদের কাউকে মানে জানে মেরে ফেলবো এবং তোদের কাউকে আমি শান্তি দিব না। তো বাই দিস টাইম তান্ত্রিকটা রুমে প্রবেশ করার পর কোন একজন তান্ত্রিক বলে যে আজকে যদি তুই এই বাড়ি না ছাড়িস তাহলে তোকে আমরা জ্যান্ত পুঁতে ফেলবো সবার সামনে, অথবা আগুন দিয়ে পুড়ে মারবো। তো এই বলে তান্ত্রিকরা তাকে বেধড়ক পেটানো শুরু করে এবং পেটাতে পেটাতে মেয়েটা আহ, এক পর্যায়ে প্রচুর আর্তনাদ করতে থাকে। তো আরো একটা ব্যাপার আমি যেটা খেয়াল করলাম যে যে রুমে মেয়েটিকে ঝাড়ফুঁক করানো হচ্ছিল ও রুমে মেয়েটি এবং তান্ত্রিক ছাড়া আর কেউ ছিলেন না। তো মেয়েটিকে যখন বেধড়ক পেটানো শুরু করলো, একটা পর্যায়ে মেয়েটি কাঁদতে কাঁদতে বলে যে তোমরা কেন আমাকে মারতেছো? আমি তো নিজের ইচ্ছা এখানে আসিনি, এখানে আমাকে ডাকা হয়েছে। দাওয়াত করা মেহমানকে কি কেউ কোনোদিন তাড়া দেয়? তো একটা পর্যায়ে আমি প্রথমে আমার মধ্যে একটা ভয় কাজ করছিল। এক পর্যায়ে এই ভয়টা আমার মধ্যে একটা শোকের কাজ করলো, মেয়েটির প্রতি আমার খুব মায়া হতে লাগলো আর কি। তো এমন সময় যেটা শুনলাম যে মেয়েটির মাও হাউমাউ করে কাঁদতে কাঁদতে এবং বাইরের দরজা ধাক্কিয়ে ধাক্কিয়ে বলছেন যে দেখো, আপনার দোহাই লাগে তোমরা আমার মেয়েটারে এইভাবে মারো না, আমার মেয়েটা এমনিতেই অনেক অসুস্থ, তোমরা যদি এভাবে মারো আমার মেয়েটা যে কোনো সময় মারা যেতে পারে। তো তার কিছুক্ষণ পরে একজন তান্ত্রিক আজান দেন এবং আজানের সাথে সাথে আস্তে আস্তে সবকিছু নিস্তব্ধ হয়ে যায় এবং কিছুক্ষণ পরে তান্ত্রিকরা নেমে যান। তো নেমে যাওয়ার পরে সেদিন বিকালবেলা যেটা খবর পাই যে আহ, মেয়েটি সিভিয়ারলি ইনজুর্ড এবং তাকে চিকিৎসার জন্য হসপিটালে নেওয়া হয়েছে এবং তাকে তার সেবা শুশ্রূষার জন্য তাকে হসপিটালে কিছুদিন থাকতে হবে আর কি। তো এই ঘটনাটির পরে আহ, তার পরবর্তী বেশ অনেক মাস
এরকম কোনো ঘটনার পুনরাবৃত্তি হয়নি। আমি ততদিনে মাসখানেক আমার প্যারেন্টস এর সাথে ঘুমাই এবং তারপরে আমি আবার আমার আগের চিরাচরিত জীবনে ফেরত আসি। আমি আবার আবার আমার রুমে একা একা থাকি, দরজা বন্ধ করে রাত জেগে বই পড়ি। তো মাস 6 পরে আমার হাফ ইয়ারলি পরীক্ষা শেষ হয়। তো পরীক্ষা শেষে আমি মোটামুটি 10-12 দিনের একটা ছুটি পাই। তো সেই ছুটিতে আমার মা আমাকে অফার করে বলেন যে, দেখো, ফরিদপুর আসার পর তো আমরা ঢাকা কখনো যাইনি, তুমি এবার আমার সাথে ঢাকা চলো, সবাই দেখলে তোমাকে খুশি হবে আর কি। তো আমি যেটা করি যে ততদিনে আমি ফরিদপুরে আমার একটা নিজস্ব লাইফে বিজি হয়ে যাই এবং আমার নিজস্ব একটা জগৎ হয়। আমার ফ্রেন্ড সার্কেল, আমার খেলাধুলা, আমার বই পড়া সবকিছু নিয়ে আমি আমার একটা নিজস্ব জগতে থাকি। তো এই জগৎটার লোভে আমি আমার মায়ের সাথে যে আমার যেতে অস্বীকৃতি জানাই। তো আমার মা মোটামুটি একটু মনে কষ্ট নিয়ে আমাদের কাজের বউকে নিয়ে ফরিদপুর চলে আসেন আর কি। তো বাসায় তখন আমি আর আমার বাবা একা। তো একদিন যেতে আমার বাবা বললেন যে, দেখো, আমার তো অফিসিয়াল কোনো একটা কাজে ফরিদপুরের বাড়ি যেতে হবে। তো কাইন্ডলি আমি তোমাকে চাচ্ছি যে আমার এক কলিগের বাসায় রেখে দিতে। তো বাবার এই প্রস্তাবে আমি মোটেও রাজি হই না। আমি আবার নাছোড়বান্দার হয়ে যাই। আমি বাবাকে বলি যে, দেখো বাবা, আমার পক্ষে এটা সম্ভব না। তুমি দরকার হলে আমি দরকার হলে আমার কিছু ফ্রেন্ড নিয়ে এসে আমার এই বাসাতেই থাকবো। তারপরে আমি অন্য কোনো তোমার কলিগের বাসায় থাকবো না। তো এক প্রকার বাবাকে বাধ্যই করে যে আমাকে বাসায় রেখে যাওয়ার জন্য। তো বাবাও খুব মনে কষ্ট নিয়ে পরদিন সকালে চলে যান। বাসা থেকে আমি পুরো একলা। তো এর মধ্যে যেটা হয় যে পরদিন সকালে উঠে আমি একে একে আমার সমস্ত ফ্রেন্ডদের ল্যান্ড ফোন থেকে ফোন দিই। ফোন দেওয়ার পরে আনফরচুনেটলি কোনো ফ্রেন্ডই আমার সাথে যেতে রাজি হয় না, রাতে থাকতে রাজি হয় না। তো আহ, এক পর্যায়ে তাদের প্রতি আমার খুব ক্ষোভ কাজ করছিল। কিন্তু যতই বেলা গড়াতে লাগলো আমার মনের মধ্যে একটা ভয় সঞ্চার হতে লাগলো। তো এক পর্যায়ে দুপুর থেকে বিকাল, বিকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে রাত আমার মনের মধ্যে ভয়টা দানা বাঁধতে লাগলো। আমি আস্তে আস্তে একটু ভয় পেতে লাগলাম। তো তখন সন্ধ্যা অথবা রাত হয়ে গেছে আর কি। তো আমি ডিনার শেষে সমস্ত রুমের লাইট জ্বালিয়ে আমার বাবা মার রুমে বসে রইলাম। টেলিভিশনের ভলিউমটা বাড়িয়ে দিলাম। সেখানে বসে আমি আমার সময় কাটাচ্ছিলাম। তো এর মধ্যে হঠাৎ করে আবার যেটা শুরু হলো, 3 তলা থেকে ওই মেয়েটি আবার চিৎকার শুরু করলো। এবার যেন তার চিৎকার আরো প্রবল হয়ে গেছে এবং চিৎকারের সাথে সাথে সে ভাঙচুর করছে, আর কেউ তাকে আটকে রাখতে পারছে না। তো এর সাথে এই লক্ষণগুলোর সাথে আরো একটা জিনিস যোগ হলো, যেটা যে আপনার মেয়েটি এবার সমস্ত ফ্ল্যাটে দৌড়াচ্ছে। আমি দোতলায় বসে 3 তলার ফ্লোরের শব্দ পাচ্ছিলাম যে মেয়েটি ধুপ 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 করে দৌড়াচ্ছিল আর কি। তো দৌড়াতে দৌড়াতে মেয়েটা একবার যেটা করলো যে দরজাতে বেরিয়ে সিঁড়ি ঘরে চলে আসলো। সিঁড়ি ঘরে সে একবার 3 তলা থেকে 1 তলা পর্যন্ত নামে, 1 তলা থেকে আবার 3 তলা পর্যন্ত ওঠে। তো আমি খুব ভীত সন্ত্রস্ত হয়ে যাই। তো ভয়ে আমার গলা শুকিয়ে যায়। আমি ডাইনিং স্পেসে যাই পানি খাবার জন্য। তো সেখানে গিয়ে হঠাৎ করে আমার চোখ পড়ে আহ ওই দরজাটির দিকে, যেই দরজাটি দিয়ে আমাদের সিঁড়ি ঘরে যাওয়া যায়। তো এমন সময় হঠাৎ করে দেখলাম যে মেয়েটির পায়ের আওয়াজ এসে দোতলা থামে, আমাদের ঠিক সিঁড়ি ঘরের দরজার সামনে এসে থামে। তো আমি দরজার দিকে তাকিয়েছি। এর মধ্যে দেখলাম যে হঠাৎ করে আমার দরজার মধ্যে প্রবল জোরে কিছু কষাঘাত হয় এবং মানে কিল, লাথি, মানে এই শব্দগুলো আমি পাচ্ছিলাম এবং একটা পর্যায়ে মনে হচ্ছিল দরজাটা প্রায় ভেঙেই যাবে আর কি। তো আমি খুব ভয় পেয়ে যাই। আমার কাছে মনে হচ্ছিল যে এই মুহূর্তে যদি মেয়েটি দরজা ভেঙে ফেলতে পারে, আমি বাসায় পুরো একলা, আমি হয়তো বা তাকে সামাল দিতে পারবো না, মানে আমি সামহাও হয়তো বা মানে ক্ষতিগ্রস্ত হবো আর কি। আমি ভয়ে যেটা করি, আমার বাবা মার রুমে ঢুকে যাই, ঢুকে ছিটকানি লাগিয়ে দিয়ে জোরে জোরে দোয়া দরুদ পড়তে থাকি। তো একটা পর্যায়ে যেটা হয় যে মেয়েটির প্যারেন্টস অথবা পরিবারের সদস্যগণ কেউ উপর থেকে মেয়েটিকে নাম ধরে ডাকে। নাম ধরে ডাকলে মেয়েটি উপরে না উঠে 1 তলার সিঁড়ি দিয়ে নিচে নেমে যায়। তো নিচে নেমে যাওয়ার পর যেটা হয়, বেশ কিছুক্ষণ পর মেয়েটির পরিবারের সদস্য অথবা প্রতিবেশী এবং বাড়িওয়ালার কিছু লোকজন মিলে, 10-12 জন লোক মিলে মেয়েটিকে বাইরে খুঁজতে বের হয়। তাদের হাতে থাকে টর্চ লাইট, হারিকেন অথবা কুপি। তো এগুলো নিয়ে তারা খুঁজতে খুঁজতে বাড়ির পেছন দিকে যে ডোবাটা আছে ওই ডোবাটির ওখানে যায় আর কি। তো ডোবাটির আশপাশেও বেশ কিছু ঝোপঝাড় এবং গাছপালা ছিল। তো যখন এত মানে 10-15 জন লোক উঠে যায়, তখন আমার মনের মধ্যে একটা সাহস আসে এই ভেবে যে আপনার এখন মেয়েটি চাইলে হয়তো আমার কোনো ক্ষতি করতে পারবে না। তো আমি তখন যেটা করি যে মেয়েটির মানে এই সমস্ত লোকজন যারা বের হয়ে আসছেন তাদের অ্যাক্টিভিটিস দেখার জন্য আমার রুমে যাই, কারণ সেখান থেকে আমাদের পেছনের ডোবাটি দেখা খুব ইজি হয়। তো আমি ডোবাটির দেখার জন্য আমার রুমে যাই। রুমের ওই জানালার শিক ধরে দাঁড়িয়ে থাকি। তো আমি আশা করছিলাম যে
কোন একটা মুহূর্তে হয়তো বা মেয়েটিকে ওখান থেকে উদ্ধার করা হবে, আমি হয়তো বা দেখবো যে মেয়েটিকে ধরা হয়েছে আর কি। তো আমি গ্রিলের শিক ধরে দাঁড়ায় আছি, এমন সময় আমি হঠাৎ করে খেয়াল করলাম যে দুটো হাত এসে আমার ওই জানালার শিকের উপর খপ করে ধরলো। আমি তৎক্ষণাৎ তাকিয়ে দেখলাম যে মেয়েটি আমাদের একতলার যেই সানশিট আছে ওখানে দাঁড়িয়ে আছে এবং সে উপরে উঠতে চাচ্ছে। তো সে তার হাতটি মানে ইউজুয়ালি একটা মানুষের হাত যতটুকু লম্বা হয়, আমার কাছে মনে হচ্ছিল এটি মনে হয় তার চেয়ে একটু বেশি লম্বা হয়ে গেছে আর কি। তো সে হাত দিয়ে বল প্রয়োগ করে তার শরীর অর্ধেক উঠিয়ে ফেলে। আমি প্রচন্ড ভয় পেয়ে যাই এবং আমি এক স্টেপ পিছিয়ে আসি। তো এক পর্যায়ে যেটি হয় যে মেয়েটি অর্ধেক শরীর উঠিয়ে আমার মুখে আমার দিকে তাকিয়ে কোনো একটি ভয়ঙ্কর কোনো একটা শব্দ করে এবং আমি তাতে মানে বিমর্ষ হয়ে পড়ি এবং আমি সেখানেই আমার সেন্স হারাই। তারপরে আসলে আমার আর তেমন কিছু মনে নেই। এরপরে আমি যেটা হয় যে আমার যখন সেন্স আসে আমি তখন দেখি যে আমি আমার বিছানায় শুয়ে আছি এবং আমার বাড়িওয়ালির যে আন্টি ছিলেন ওই আন্টি আমাকে মাথায় পানি ঢালছেন এবং মাথা মুছিয়ে দিচ্ছেন। তো আমি তখন আন্টিকে প্রশ্ন করি যে তারা কিভাবে আমাকে মানে উদ্ধার করেন, কিভাবে আমাকে মানে বের করেন আর কি। তো তখন আন্টি বললেন যে যখন মেয়েটি তোমাদের জানালায় ওঠার চেষ্টা করছিল তখন তুমি একটা চিৎকার করো। তো তখনই আমরা বুঝতে পারি যে তুমি হয়তো কোনোভাবে মানে ভয় পেয়ে গেছো। তো আমরা তখন বাইরে থেকে এসে দরজা নক করি। তো তোমার গলার আওয়াজ না পেয়ে আমরা দরজাটা ভেঙে ফেলি আর কি। চিৎকানি ভেঙে তখন ওনারা আমাকে রেস্কিউ করেন। তো এরপরে যেটা হয় যে আমি প্রশ্ন করি যে এখন ওই 3 তলার ওই মেয়েটির কি অবস্থা। তো আন্টি বলেন যে মানে গতকালকে রাতে যখন মেয়েটিকে ধরা হয় সে সময় তারপর পরই মেয়েটিকে তার পরিবার নিয়ে তাকে নিয়ে তাদের গ্রামের বাড়িতে চলে যান এবং তাদেরকে অলরেডি নোটিশ দিয়ে দেওয়া হয়েছে এবং তারা কামিং মান্থে কোন একটা সময় মালপত্র এসে নিয়ে যাবেন আর কি। তো সেদিন বিকেলেই আমাদের যে বাড়িওয়ালি আন্টি ছিলেন উনি আহ, আহ, কি বলে আমার মাকে ফোন করে ঢাকা থেকে আনিয়ে নেন। তার 2 দিন পরে বাবাও ফরিদপুরে ব্যাক করেন। তো এরপরে যেটা হয় আমাদের বাসা আবার আগের মতো জমজমাট হয়ে যায়। আহ, মনের মধ্যে ভয় থাকলেও কিছুটা অন্তত সাহস থাকে যে আমার প্যারেন্টস এখন আমার সাথে আছেন। তো তার 2 মাস পরে আমরা ওই বাসাটা পরিবর্তন করে আমরা কোন একটা জনবহুল এলাকা যাই। সেখানে আসলে এ ধরনের কোনো আর ঘটনা ঘটে না। আহ, আমি যেটা হচ্ছে যে আপনার মানে ফরিদপুরে তারপরে আমি আরো 2 বছরের মতো ছিলাম। তো অনেক ঘটনাই আমি শুনেছি বিভিন্ন মানুষের কাছ থেকে, আমি হয়তো পরবর্তী কোনো একটা সময় বলবো। ওকে, তো আমরা তাহলে এই পর্যন্ত পরবর্তীতে হ্যাঁ আমরা তো আপনার কাছে আরো কিছু ঘটনায় আমরা ফিরে আসবো, কিন্তু আপনার কাছে আরো বেশ কিছু ঘটনা আছে আমি জানি, এবং ফিরে আসবো। থ্যাংক ইউ একটা চমৎকার ঘটনা আমাদের উপহার দেওয়ার জন্য। এবং এখানে আমার একটা জিনিস বলার আছে, সেটা হচ্ছে যে আমি গত এপিসোডের আগের এপিসোডে বলেছিলাম একটা কথা, যে আমরা কি অনেক সময় নিজেরাই সিচুয়েশনটা ক্রিয়েট করি, আমরা কি নিজেরাই সমস্যা ডেকে আনি কিনা। যখন একটা ভালো অপশন ছিল যে উনি হয়তো ওনার বাবার কলিগের বাসায় গেলে এই সমস্ত কোনো কিছু এক্সপিরিয়েন্স করতে হতো না, কিন্তু উনি যাননি। উনি ভেবেছেন যে একা থাকলে একটু মজা হবে, এবং সেটার অনেক বড় একটা মানে কি বলবো যে ক্ষতিপূরণ, বা এই ডিসিশনটা যে ভুল ছিল সেই ভুলের মাসুল দিতে হয়েছে কিন্তু তাকে। এবং আমরাও অনেক সময় ইগনোর করি এবং অনেক অনেক কিছু হয়তো খেয়ালও করি না, কিন্তু আসলেই অনেক সময় কিন্তু আমরা দুঃসময় নিজের কারণেই মানে ডেকে নিয়ে আসি, বা নিজেই দুঃসময়ের সম্মুখীন হওয়ার জন্য আমরা নিজেরাই দায়ী। যাই হোক, আপনারা যারা SMS করছেন তারা আপনাদের SMS নিয়ে আমি একটু পরে ফিরে আসবো। ব্রেকে যেতে হবে আসলে। আমাদের SMS করে নিয়ে আমরা মোবাইলের মেসেজ অপশন গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর আমরা চলে যাচ্ছি একটা ছোট্ট ব্রেকের পরে ফিরে আসছি আবারও, আমাদের সাথে থাকুন। FM haunted by Airtel. শুনছেন সবসময় রেডিও ফুর্তি, আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম, এবং আজকের অতিথিরা চলছে ভূত FM হন্টেড বাই এয়ারটেল। যাই হোক, একের পর এক SMS পাঠাচ্ছেন আপনারা, সেই SMS গুলো কিছু পড়ে ফেলতে চাচ্ছি আমি। অমি আমাকে SMS করেছেন এবং তিনি বলেছেন যে স্টোরিটা ভালো লেগেছে। ফাহিম চট্টগ্রাম থেকে আমাদের SMS করেছেন, কালকে তার ম্যাথ এক্সাম, তাও ভূত FM শুনছেন। আপনার ম্যাথ এক্সাম খারাপ হলে কিন্তু আমরা কোনোভাবে দায়ী না, আপনার কিন্তু সবচাইতে বড় দায়িত্ব এখন পড়াশোনা করার। তবে আপনাকে বলছি পড়াশোনা করার কথা, আপনি আবার শুনছেন, এটাও ভালো লাগছে, বাট আসলেই মানে
সত্যি কথা বলতে যেটা সেটা হচ্ছে যে আপনার পড়াশোনা করাটা কিন্তু এই মুহূর্তে খুব জরুরি। খাজা আমাদের SMS করেছেন এবং তিনি বলছেন যে আমার SMS পড়া হয় না কেন? ভাই, এটাই তো আপনার প্রথম SMS। আচ্ছা, মোহাম্মদ শাহিন মাহমুদ আমাদের SMS করেছেন সোনারগাঁও থেকে এবং তিনি লিখেছেন, হ্যালো রাসেল ভাই, আমি জানি আপনি সবসময় ভালো থাকেন, আমি ভূত এফএমের পাগল শ্রোতা। বাহ, আমাদের মধ্যে পাগল শ্রোতাও রয়েছে। ওকে। রাশেদ আমাদের লিখেছেন যে ভাইয়া, এটা আমার প্রথম SMS মনে হয়, এরকম কিছুটা লিখতে চাইছিলেন। সাজিয়া আমাদের SMS করেছেন সাভার থেকে, ভয় পাচ্ছেন এবং আরো ভয় পেতে চাচ্ছেন। সুমন গাজীপুর থেকে SMS করেছেন এবং তিনি বলছেন ভাইয়া অনেক দিন হলো তিনি আমাদের সাথে রয়েছেন এবং তিনি খবর চেয়েছেন একটা। আমার কাছে এই খবরটা আসলে এখন এই মুহূর্তে জানা নেই, আমি দিতে পারলাম না। মেধা আমাদের SMS করেছেন আমাকে নয়ন গাইবান্ধা থেকে। এছাড়া আমাদের SMS করেছেন রুহুল টিকাটুলি থেকে। আমাদেরকে সুস্মিতা বণিক SMS করেছেন অয়ন তাহমিদ উত্তরা থেকে। মোহাম্মদ সজীব আমাদের SMS করেছেন আলিফ আমাদেরকে দৌলতপুর থেকে। এছাড়াও রোমান্টিক ভূত আমাদের SMS করেছেন আমাদেরকে সাথিল মুন্সিগঞ্জ থেকে। সুজয় আমাদের SMS করেছেন, সুজয় এবং দিশা খুলনা থেকে, এবং তারা এনজয় করছেন আজকের প্রোগ্রাম। ডক্টর শরীফ আমাদের SMS করেছেন সিদ্ধিরগঞ্জ থেকে। এছাড়াও ফাহিম অক্সিজেন থেকে আমাদের SMS করেছেন আমাদেরকে KM তুহিন, এবং তিনি লিখেছেন ফার্স্ট স্টোরিটা তার কাছে অনেক বেশি ভালো লাগছে। সিনথি আমাদের বলেছেন যে খুব ভালো লাগছে। সাগর আমাদের SMS করেছেন এবং তিনি বলছেন যে হ্যালো রাসেল ভাই, ভূত এফএম পুরাই হট। আমাদেরকে SMS করেছেন কবি জিনজিরা থেকে এবং তিনি বলছেন ভালো লাগলো, ফুর্তি লাগলো। রবিন আমাদেরকে SMS করেছেন আমাদেরকে দুর্জয়, লাস্ট স্টোরিটা অস্থির ছিল। আচ্ছা, ওকে। আমাদেরকে এছাড়াও প্রাঞ্জল SMS করেছেন এবং খুলনা থেকে তিনি SMSটি করেছেন এবং সেকেন্ড স্টোরিটা তার কাছে অনেক ভালো লেগেছে। জারিফ আমাদের SMS করেছেন রামপুরা থেকে। এছাড়া আমাদের SMS করেছেন ডিবিআর রকি। এছাড়া SMS করেছেন আমাদেরকে বিশ্বজিৎ বাগেরহাট থেকে। SMS করেছেন আমাদেরকে রাকিব সহ আরো অনেকে। আপনি যদি SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FOORTI, ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 940 নাম্বারে। এবং আপনি যদি চান যে আমাদের কাছে ইমেলের মাধ্যমে আমাদের সাথে ঘটনা শেয়ার করবেন, তাহলে আপনাকে ইমেল অ্যাড্রেসটি জানিয়ে দিচ্ছি। আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutfm@radiofuርቲ.fm, which is BHWTFM@radiofuርቲ.fm। এখানে নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনের সেরা ঘটনাটি পাঠিয়ে দিন। আপনার ঘটনাটি যদি সিলেক্টেড হয়, ডেফিনেটলি আপনি কল পাবেন, অথবা আপনার ঘটনাটি পড়ে শোনাবো আমি। যাই হোক, আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অতিথির কাছে। আমি শুরুতে জানতে চাইবো আপনার পরিচয়, অর্থাৎ কি আপনার নাম এবং আপনি কোথা থেকে এসেছেন। আমার নাম জয় দেবনাথ, আমি খুলনাতে থাকি, আর এখান থেকে গ্রিন রোড থেকে এখানে এসেছি। আমি সরাসরি আমার ঘটনাতে চলে যাচ্ছি। আমার ঘটনাটা 1997 সালের। তখন আমি সবেমাত্র এসএসসি পরীক্ষা শেষ করেছি। তো সাধারণত এসএসসি পরীক্ষা শেষ করার পর 2 থেকে 3 মাসের একটা লম্বা ছুটি থাকে। তো ওই সময় আমি ঠিক করলাম কি, আমার এক মাসির বাড়ি আছে, এটা হলো জামালপুর জেলার সরিষাবাড়ি থানার চাপারপোনা গ্রামে। তো ওখানে যাব। ওখানে আমার মেসোতো একটা ভাই আছে, তার নাম ছিল মানিক। তো আমি ওর সঙ্গে বেশ ভালো একটা সময় কাটাতে পারবো, এটাও আমার একটা উদ্দেশ্য ছিল। এই উদ্দেশ্যে আমি জামালপুরে গেলাম। তো যাওয়ার পরে আমার মাসির বাড়ির চারিপাশের একটা পারিপার্শ্বিক বর্ণনা দিয়ে নিই। আমার মাসির বাড়িটা ছিল একটা গ্রামে এবং চারপাশে প্রচুর গাছপালা ছিল, এবং মাসির বাড়ির সামনের দিকে একটা মাঠ ছিল। সেই মাঠের মাঝখানে 100 বর্ষের পুরনো একটা গাব গাছ ছিল। সেই গাব গাছটা ওখানে অনেকেই অনেক অলৌকিক বিষয় দেখেছে এবং অনেক কিছু ফিল করেছে, যেগুলো আমি ওখানে গিয়ে শুনতে পেলাম। এবং সেই গাব গাছ পার হয়ে যাওয়ার কিছু দূর পরে আছে একটা কবরস্থান, এবং কবরস্থানটা পার হয়ে যে আরো কিছু দূর পরে পরে ওই এলাকার মহাশ্মশান, যেটা আর কি ওই এলাকার সমস্ত হিন্দুদের ওই মহাশ্মশানে আর কি শেষ দাহ করা হতো। তো যাই হোক, আমি ওইখানে যাওয়ার 3 থেকে 4 দিন পর ওই এলাকার একজন বৃদ্ধ লোক মারা যায়। মারা যাওয়ার পরে আমি এবং আমার মেসোতো ভাই মানিক ওই বৃদ্ধ লোকের সৎকারে অংশগ্রহণ করি। অংশগ্রহণ করার পর তখন এটা ছিল 1997 সালের ঘটনা। তো ওই এলাকাতে তখন বিদ্যুৎ ছিল না, আর সাধারণত বিদ্যুৎ না থাকলে তখনকার লোকজন টেলিভিশনও অতটা ইউজ করতো না, এবং 2-1টা যারা বেশ ধনী পরিবার ছিল তারা ওই সময় ব্যাটারি দিয়ে টেলিভিশন চালাতো। তো স্বাভাবিকভাবে মানুষের মধ্যে টেলিভিশন দেখার প্রচন্ড একটা নেশা ছিল,
এবং ওই সময়ে বিটিভিতে ছায়াছন্দ বলে একটা অনুষ্ঠান হতো রাত 10টার ইংরেজি খবরের পর। তো আমি আর আমার মেসোতো ভাই মানিক, ওর খুব ইচ্ছা ছিল যে আমরা ওই অনুষ্ঠানটা গিয়ে ওই টেলিভিশনে দেখব। তো আশেপাশে যেহেতু কোনো বাড়িতে টিভি নাই, সেহেতু আমাদের একটু দূরে গিয়ে একটা লোকালয় আছে, ওইখানে গিয়ে আমাদের এই অনুষ্ঠানটা দেখতে হবে। আহ, এই লোকালয়টাতে যেতে গেলে আমাদের ওই যে গাব গাছওয়ালা বড় মাঠটা ছিল এবং সামনে যে একটা কবরস্থান ছিল এবং একটা যে বড় শ্মশান ঘাট, সেই শ্মশান ঘাট গুলা পার হয়ে গিয়ে আমাদের ওই লোকালয়ে গিয়ে টিভি দেখতে যেতে হতো। তো একদিন আমরা সবাই মিলে বলতে কি ওই সময় আরো লোকজন ওই টিভি অনুষ্ঠান দেখতে যেত। তো ওই গ্রামের আরো 3-4 জন প্লাস আমি এবং মানিক, আমরা 4-5 জন ওই অনুষ্ঠানটা দেখতে গেলাম ওই এলাকারই একটা বাড়িতে গিয়ে। আমরা অনুষ্ঠানটা দেখতে থাকলাম মন্ত্রমুগ্ধের মতো। বেশ কিছুক্ষণ পর আমরা খেয়াল করলাম যে কখন যে 1টা বেজে গেছে রাত, আমরা মানে বুঝতে পারিনি। কিন্তু অন্যান্য যারা ছিল আমাদের সঙ্গে তারা সবাই যার যার ফিরে গেছে নিজের গন্তব্যে। শুধু আমি, আমার কাজিন মানিক, আমরা 2জন আছি। তো ঠিক করলাম যে আমরা ওই সময় চলে আসব। আসতে থাকলাম, আসতে আসতে আমরা শ্মশান ঘাট পর্যন্ত চলে আসছি। একটা জিনিস বলতে ভুলে গেছি যে ওই সময় ছিল চাঁদনি রাত এবং আমাদের যেহেতু ইয়াং বয়স ছিল, আমরা সাথে কোনো টর্চও নিই নাই। আহ, আমরা 2জন বেশ গল্প করতে করতে হেঁটে আসতেছি। হঠাৎ শ্মশান ঘাটের ওখানে এসে আমাদের মনে হলো কেউ যেন আমাদের দিকে হেঁটে হেঁটে আসতেছে। কিছুক্ষণ পরে দেখলাম যে একজন বৃদ্ধ মতো লোক, পরনে ধুতি এবং পাঞ্জাবি, উনি কখন যে আমাদের সঙ্গে হাঁটতে হাঁটতে এসে মিশছে এবং একসঙ্গে হেঁটে যাচ্ছে, এটা আমরা কখনো মানে আগে খেয়াল করিনি। তো পরে হঠাৎ ওনাকে দেখে আমরা একটু চমকে গেলাম। চমকে যাওয়ার পরে তারপরও মনে করলাম যে হয়তো বৃদ্ধ লোক কোনো জায়গায় কোনো একটা ধর্মীয় অনুষ্ঠান শুনে ফিরে যাচ্ছেন, এই জন্য উনি হয়তো এত রাত করে ফিরতেছেন। তো ওনারকে আমি জিজ্ঞেস করলাম যে দাদু কোথায় গেছিলেন আর এত রাতে করে কেন ফিরছেন আর যাবেন কোথায়? কিন্তু উনি কোনো এই কথাগুলোর কোনো উত্তর দিলেন না। যথারীতি আমাদের সঙ্গে হাঁটতে থাকলেন। হাঁটতে হাঁটতে আমরা ওই শ্মশানের প্রায় শেষ প্রান্তে চলে আসলাম। কিন্তু তখন আমার কাছে কি বিষয়টা একটু অস্বাভাবিক মনে হলো। আমি আবার প্রশ্ন করলাম, দাদু আপনি কোত্থেকে যাবেন, কোত্থেকে আসছেন আর কোথায় যাবেন? কিন্তু উনি তখনও কোনো এই কথার কোনো উত্তর দিলেন না। পরবর্তীতে আমি আরো কিছু দূর যাওয়ার পর ওনার কাছে আবার একটু জোরেই জিজ্ঞেস করলাম যে দাদু কোথায় যাবেন আপনি? কিন্তু এবারও উনি কোনো উত্তর দিলেন না। তারপর কিন্তু এবারে উনি আমাদের দিকে একটু ফিরে তাকালেন। ফিরে তাকালে সেই জিনিসটা আমি দেখলাম অবাক হয়ে, যে আমি এবং মানিক, আমরা যে বৃদ্ধ লোকটির সৎকারে অংশগ্রহণ করেছিলাম, উনি দেখতে অবিকল সেই বৃদ্ধের মতোই। এবং এই জিনিসটা দেখার পর আমি এবং মানিক এতটাই ভয় পেয়ে গেলাম যে কি করব বুঝতে পারতেছি না এবং প্রচন্ড। সেই বৃদ্ধের মতো মানে যার হচ্ছে আপনারা সৎকার করে আসছেন হ্যাঁ, সেটা? যার সৎকারে আমরা অংশগ্রহণ করেছিলাম উনি সেই বৃদ্ধের মতো। এবং এটা দেখার পর আমরা এতটা ভয় পেয়ে গেলাম যে কি করব বুঝতে না পেরে খুব দ্রুত বেগে হাঁটতে শুরু করলাম। কিন্তু যতই আমরা দ্রুত বেগে হাঁটি, উনাকে কোনো ক্রমেই আমরা পেছনে ফেলতে পারি না। উনি আমাদের সাথে সাথে হেঁটে আসতেছেন এবং এরকম করে হাঁটতে হাঁটতে একটা সময় আমরা ওই যে গাব গাছওয়ালা যে বড় একটা মাঠ ছিল, ওই মাঠের কাছাকাছি চলে আসলাম। চলে আসার পরে হঠাৎ করে খেয়াল করলাম যে ওই গাব গাছওয়ালা মাঠের পাশ থেকে, অর্থাৎ গাব গাছের পাশ থেকে একটা লম্বা মতো লোক আমাদের দিকে আসতেছে। তো এরকম পরিস্থিতিতে কেউ যদি অন্য আরেকটা লোককে পায় সাথে, তার স্বাভাবিক একটু মনে সাহস জাগে যে একজন লোক পেলাম, তাকে অন্তত কথাগুলো খুলে বলতে পারবো। তো উনি কাছে আসার পর ওনার কাছে জিজ্ঞেস করলাম যে কাকু দেখেন, এই যে বৃদ্ধ লোকটা আমাদের সঙ্গে আসতেছে, কোনো কথা উত্তর দেয় না আর আমাদের সঙ্গে সঙ্গে আসতেছে, ওনাকে আমরা পেছনেও ফেলতে পারতেছি না। কিন্তু ওই লম্বা লোকটা বলল কি, কই তোমরা কোথায়, বৃদ্ধ দেখো কোথায়, আমি তো কাউকে দেখি না, এখানে তো কোনো লোকই নাই। পরে আমরা হঠাৎ করে ডানে ফিরে দেখি যে কোনো বৃদ্ধই নাই ওখানে। তখন কি করব কিছু বুঝতে পারি না। পরে হঠাৎ করে সামনের দিকে তাকিয়ে দেখি যে লম্বা লোকটা ছিল, উনিও নাই। উনি নাই দেখে একটু চারপাশে তাকাতে তাকাতে ঘুরে দেখি যে যে গাব গাছটা ছিল না, উনি ওই গাব গাছের দিকে হেঁটে হেঁটে উপরের দিকে উঠে যাচ্ছে। এই দৃশ্য দেখার পরে মানিক যে কখনো এখান থেকে উধাও হয়ে গেছে দৌড়ে, আমি এটা টেরই পাই নাই। তখন আমি কি করব, আমিও নিজেই দিলাম এক দৌড়। দৌড় দিয়ে পাশে একটা বাড়িতে গেলাম, কিন্তু কিভাবে যে গেলাম আমি নিজেও জানি না। এবং
আমি আশ্চর্য হয়ে খেয়াল করলাম যে চারপাশে যত বাঁশ ঝাড় ছিল, গাছপালা ছিল, সবকিছু যেন ভেঙে আমার উপরে এসে পড়তেছে। এমতো অবস্থায় ওই বাড়িতে যে আমি অজ্ঞান হয়ে পড়ে যাই এবং আমার আর সেন্স থাকে না। পরবর্তীতে ওনারা পানি টানি দিয়ে যাই হোক আমাদের সেন্স ফিরিয়ে আনে এবং আমাদের রিলেটিভের বাড়িতে খবর পাঠায়। পরে ওনারা আসার পর আমাদেরকে নিয়ে যায় এবং ওই এলাকার একজন ওঝা ছিল, তাকে দিয়ে ঝাড়ফুঁক করানোর পরে আমরা মোটামুটি সুস্থ হয়ে যাই। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা বেশ কিছু SMS দেখতে পাচ্ছি। ASN সাজ্জাদ আমাদের SMS করেছেন এবং তিনি লিখেছেন যে খুব ভালো লাগছে। মোহাম্মদ আলী হুসাইন আমাদের SMS করেছেন। ইমতিয়াজ ফাহিম গাজীপুর থেকে আমাদের SMS করেছেন। এছাড়াও SMS করেছেন সাজ্জাদুল কবির লালখান বাজার থেকে। ডক্টর সাকিব আমাদের SMS করেছেন IMC গাজীপুর থেকে এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি ফুর্তি মোহাম্মদ তানভীর, তিনি বয়রা কলেজ খুলনা থেকে SMS করেছেন। জেসি রাজশাহী থেকে SMS করেছেন, তার কাছে অনেক ভালো লাগছে। তুষার SMS করেছেন আমাদেরকে এবং SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি আখি ইসলাম। এছাড়া মাসুদ আমাদের ধামরাই থেকে SMS করেছেন আমাদেরকে রাহুল। দীপু নরসিংদী থেকে আমাদের SMS করেছেন। রুবেল পলাশ আমাদেরকে SMS করেছেন। রূপু নারিন্দা থেকে। এছাড়া আমাদের শিশির কুমার SMS করেছেন। মোহাম্মদ আমির মোহাম্মদপুর থেকে SMS করেছেন আমাদেরকে নাজিফা। এছাড়াও আজিমপুর থেকে শোভন আমাদের SMS করেছেন আমাদেরকে রিদওয়ান সহ আরো অনেকে। আপনি যদি SMS করতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে ফুর্তি FOORTI, ফুর্তি স্পেস দিয়ে লিখতে হবে আপনার নাম, স্পেস দিয়ে লিখতে হবে আপনার মেসেজ, পাঠিয়ে দিতে হবে 9840 নাম্বারে। এবং আপনার যদি আমাদেরকে ইমেল করতে চান তাহলে ইমেল অ্যাড্রেসটি আমি আরো একবার জানিয়ে দিচ্ছি, bhutfm@radiofurti.fm। আর এইটার স্পেলিংটি হবে BHWTFM@RADIOFOORTI.FM। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে জানা বা আপনার জীবনে ঘটা সবচাইতে ভয়ঙ্কর ঘটনাটি আমাদের কাছে লিখে পাঠান। যদি আপনার ঘটনা সিলেক্টেড হয় তাহলে ডেফিনেটলি আপনার ঘটনাটি আমরা প্রচার করব অথবা আপনাকে ইনভাইট করব আমাদের স্টুডিওতে। এবং আমরা সেই সাথে আরো একটা জিনিস জানাতে চাই, সেটা হচ্ছে যদি আপনাদের এলাকায় কোনো সেরকম ঘটনা থাকে যে ঘটনাটি আপনারা জানাতে চান, সেই ঘটনাটি অবশ্যই আমাদের জানাবেন এবং আমরা যদি প্রয়োজন মনে করি এবং খুব বেশি ইন্টারেস্টিং লাগে আমাদের কাছে এবং মনে হয় যে আসলেই খুব ইন্টারেস্টিং, তাহলে আমরা ডেফিনেটলি সেখানে যাব এবং সেখান থেকে ভূত এফএম করবো ইনশাল্লাহ। সো আমাদের সাথেই থাকুন। আমরা একটা ছোট্ট আমাদের বিরতিতে যেতে হবে এবং বিরতির পরে আমরা আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন আশা করছি এবং এরপরে আমরা আরো দারুণ দারুণ সব গল্প নিয়ে ফিরে আসবো। স্টে টিউন টু রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Hot FM, haunted by Airtel. শুনছেন সবসময় রেডিও ফুর্তি, চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। সাউন্ডটা বাড়ান, রেডিও ফুর্তি বাজান, কারণ শুনছেন বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। আমি রাসেল আছির সাথে, আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। সুতরাং বুঝতেই পারছেন যে ভূত এফএম অলরেডি জমে গেছে এবং অনেকেই SMS করে সেই খবর আমাদের দিচ্ছেন এবং সেটা জানাচ্ছেন। আরো অনেক দারুণ দারুণ সব ঘটনা রয়েছে, আপনাদের কাছ থেকেও SMS চাই এবং SMS করার নিয়মটা হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FOORTI, ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। প্রথমে জেনে নেব তার পরিচয়। আপনার নামটা প্লিজ বলবেন এবং কোথা থেকে আপনি এসেছেন। আমি GM সালাউদ্দিন, আমার জেলা সাতক্ষীরা, তবে এই মুহূর্তে এসেছি আমি ফার্মগেট থেকে। এই মুহূর্তে আপনি ফার্মগেট থেকে আসছেন। আমি যেভাবে বলি সাধারণত তান্ত্রিকটা মনে হয় এভাবে প্রকাশ করে যে কোথা থেকে এসছো, নাম কি। ওকে, আমরা ঘটনায় চলে যাই। হ্যাঁ, ঘটনাটি বলছি। ঘটনাটি আমার নিজের জীবনের নয়, তবে আমার অত্যন্ত ঘনিষ্ঠ এক বন্ধুর, নাম মিন্টু, এবং ওর গ্রামের ঘটনা, ওর বাড়িতে যে ঘটনাগুলো ঘটে। একটু বলে রাখি, এই ঘটনাটি 2010 সালের দিকে, খুব রিসেন্টলি। এবং মজার বিষয় হলো এই গ্রামে এখনো বিদ্যুৎ যায়নি। ওদের বাড়িটার এলাকার একটু বর্ণনা দিয়ে নেই আমি, কারণ বাড়িটা প্রায় 30 থেকে 40 বিঘে এলাকা ওদের, পুকুর টুকুর সহ। এবং ওর বাড়ির পশ্চিম পাশে মাঠ, কোনো লোকালয় নাই। এবং এই ওর বাড়িটা ঘেরা, অর্থাৎ 3 দিকে ঘর করা, টিন শেড ঘর, পূর্ব, পশ্চিম এবং উত্তরে 3 সাইডে ঘর আছে। আর দক্ষিণ সাইডে
প্রাচীর দেয়া, কিন্তু প্রাচীরের মাঝখানে মাঝখানে কিছু জানালা দেয়া আছে যাতে এই গরমের সময় বাতাস ঢুকতে পারে। এবং ওই ভিতরে একটা উঠান আছে, আর ঠিক প্রাচীরের বাইরে আরেকটি উঠান আছে। এবং ওই প্রাচীরের গা দিয়ে পাতাবাহার, গন্ধরাজ অনেকগুলো ওর আব্বার আমলেই গাছ লাগানো, যেগুলো ফুল গাছগুলো অনেক বড় বড় হয়েছে। তো ওর যে ঘটনাটি ঘটে সেটা হলো যে ওর নিজের ঘরে থেকেই ঘটনাটি ঘটে। ও আর একটু বলে নেই, বাড়ির ওদের পিছনের যে অংশটা, সামনের অংশটা খুব শর্ট জায়গা, এবং পিছনের অংশ থেকে শুরু করে যে পুরো 30-40 বিঘা যে জমিটা, এটা পুরো বাগান আছে, যেখানে আম, কাঁঠাল, নারিকেল সব ফলের বাগান। এবং ওই ফলের বাগানের নিচে আবার আনারস বাগান দেয়া, এবং সর্বশেষে গিয়ে একটি বড় পুকুর আছে। পুকুরটি প্রায় 4-5 বিঘে এলাকা। আর ওই পুকুরের ওই পাশে একটি ওদের যে মেন রাস্তা, যেটা লোক চলাচলের ওই গ্রামের, সেই রাস্তাটি আছে। কিন্তু ওই রাস্তায় যেতে গেলে ওরা ওই ভেতর দিয়ে, অর্থাৎ বাগানের মধ্যে দিয়ে, নিজেদের বাগানের মধ্যে দিয়ে পুকুর পাড় দিয়ে একটি চিকন নিজেরা রাস্তা করে নিয়েছে, ওখান দিয়েই যাওয়া আসা করে। আর ওর দাদা একটি ঘোড়া পুষতো। সে ঘোড়াটি মারা যাওয়ার পরে ওই পুকুরের পাড়েই ঘোড়াটি কবর দিয়েছিল, এখন কবরটি আছে। তো ঘটনাটি যদি ঘটে, একদিন ও রাতে শুয়ে আছে, এবং ওর যে ঘরটা, সেই ঘরের জানালা খুললেই প্রাচীরের যে মাঝখানের জানালাটা, ওই জানালা সোজাসুজি সব দেখা যায়, এবং ওই পাশে যে গন্ধরাজ গাছটা আছে ওটাও দেখা যায়। তো শুয়ে আছে, ওর ওয়াইফ শুয়ে আছে। এবং এটা বলে রাখি যে ওই সময় সে 6-7 মাস মতো বিয়ে করেছে এই সময়। তো ও দেখে যে ঠিক রাত 12টা-1টার দিকে, এক্স্যাক্টলি বলতে পারলো না, বলে যে মধ্যরাতে, এরকম 12টা-1টা হয়তো হবে, এই সময় গন্ধরাজ গাছে দুটো লাইট জ্বলছে। বিদ্যুৎ কিন্তু নাই এই গ্রামে। লাইট বলতে প্লেটের মতো গোল দুটো লাইট, যেমন খাবারের প্লেট। খাবারের প্লেট, চন্দ্র যেরকম গোল, কিন্তু আলোগুলো তো ছড়িয়ে পড়ছে না। তো ও দেখে আস্তে জানালাটা বন্ধ করে, নিজের ঘরের জানালাটা বন্ধ করে দেয়, আর কাউকে না ডাকে। পরদিন সকালবেলা ও উঠে আস্তে আস্তে ওই গাছের ওখানে গিয়েছে, কাউকে কিচ্ছু না বলে। কিন্তু দেখে যে অবাক বিষয়, যে গাছেও কিচ্ছু নাই, বা ওই পাশেও কিছু নাই। তো কাউকে আর কিছু বলেনি। পরের দিন রাতে আবার যখন শুয়েছে, ওর মনের মধ্যে গত রাতের ওই বিষয়টা একটু খেলা করছে, যে কি গত রাতে দেখলাম, কিরকম বিষয়। এবং আজ রাতে ও একটু ভয় ভয় করছিল বলে জানলাটা বন্ধ করে দিয়ে শুয়েছে। কিন্তু ও কখনো ঘুমিয়ে পড়ছে, এবং মাঝরাতে হঠাৎ ওর ঘুম ভেঙে গেছে, যে জানালাটা খোলা, এবং ঠিক গত রাতের মতো আজও ওখানে দুটো লাইট জ্বলছে ওইভাবে। তখন আস্তে তোর ওয়াইফকে ডাকে, এবং ওর আব্বা আম্মা যারা আছে সবাইকে আস্তে আস্তে ডাকে, এবং সবাই অনেকক্ষণ ধরেই দেখে যে ওই লাইট দুটো ওখানে জ্বলছে। এবং এক পর্যায়ে আস্তে আস্তে সবার সামনে লাইট দুটো নিভে যায়। তো সবাই বেশ একটু ভীত হয়ে যায় যে এরকম একটা আশ্চর্য ঘটনা। এবং তো নর্মালি বলছে যে দেখা যাক আগামীতে কিন্তু ঘটে না কিনা। এর পরের দিন ওরা শুয়েছে, এবং অনেকে জেগে আছে যে আজকে কোনো কিছু ঘটে না কিনা। দেখা যায় ওই দিন আর কিছু ঘটলো না, ওরকম লাইট বা কিছু নাই, নর্মালি ওরা আছে। এর একদিন পরে আবার দেখে যে ও রাতে ওই লাইট আবার জ্বলছে। তখন ও ওই সবাইকে আবার ডাকছে, দেখে, এবং ওর আব্বার একটা এয়ারগান ছিল, ওই এয়ারগানটা নিয়ে একটা গুলি করছে, লাইট করলে একটা শব্দ হয়ে লাইটটা নিভে গেল, বেশ জোরে একটা শব্দ হয়েছে। এবং অনেকেও নিষেধ করলো বাড়ির লোকে, যদি এর দরকার নেই, এটা হয়তো জিন টিন বা কিছু হতে পারে, এরকম একটা কিছু, যেহেতু গ্রামের ব্যাপার, কিছু করার দরকার নেই। কিন্তু ওইটা করার পর যখন শব্দ নিভে গেল, পরের দিন থেকে ওদের বাড়িতে বিভিন্ন অলৌকিক কাণ্ড ঘটতে থাকে। যেমন একদিন রাতে হঠাৎ রাতের বেলা কাক ডাকছে ওদের উঠোনের উপরে, কাক ডেকে আবার চলে গেল। তো আসলে রাতের বেলা তো সাধারণত কাক ডাকে না। এরপরে একদিন দেখে যে খুব মিউজিক বাজছে বেশ গভীর রাতে। এরপরে ওদের বাড়ির যে বাইরের যে উঠানটা, ওর পাশে একটা জামরুল গাছ আছে, একদিন শুনে ওখানে করুণ সুরে একটা বাঁশি বাজছে। এরকম 2-3 দিন এরকম বেশ কয়েকটা ঘটনা ঘটলো। ঘটার পর একদিনও শুয়ে আছে রাতে, দেখে যে ওর টিনের চাল, তো ওদের বাড়ি টিনের চালের উপর দিয়ে মানুষ হেঁটে যাচ্ছে, বেশ কয়েকবার এপাশ থেকে ওপাশে হেঁটে যাচ্ছে, আবার ওপাশ থেকে এপাশে হেঁটে আসছে। এইভাবে বেশ কয়েকবার হাঁটলো, হাঁটার পর শব্দটা বন্ধ হয়ে গেল। তো বেশ ওরা বেশ ঝামেলা পড়ে গেল, কি না জানি, এটা একটা ঝামেলা হয়ে গেল মনে হলো। এর 1-2 দিন পরে ওর ওয়াইফ দুপুরবেলা ওদের যে পুকুর, ওই যে বাগানের উপাশে যে পুকুরটা, ওই পুকুরেই নর্মালি ওরা সবাই গোসল করতে যায়। তো ওর ওয়াইফ দুপুরবেলা গিয়েছে ওখানে গোসল করতে যাওয়ার সময় পুকুর পাড়ে যখন গিয়েছে, তখন থেকে একটা গাছ থেকে একটা নারিকেল পড়ছে, ঝুনো নারিকেল।
ওই যে পাশে ঘোড়ার কবরটা আছে ঠিক ওই সাইডে। তো উনি আস্তে আস্তে গিয়ে যখন নারিকেলটা নিবে, এই সময় দেখে যে ওই ঘোড়ার কবর থেকে যেন ঘোড়ার মাথার মতো কি একটা ঠেলে উঠছে। এইটা দেখার পরে সে ভয়তে চিৎকার করে বাড়ি চলে আসছে। বাড়ি আসার পরে সবাইকে বলছে যে এই ঘটনা। তখন বাড়ি আর যারা ছিল ওরা গিয়েছে, গিয়ে দেখছে না এখানে তো কোনো কবর ফাটা নেই, মাটি ফাটা নেই, কিচ্ছু নেই, নর্মালি অ্যাজ ইউজুয়াল। এবং দেখা যায় যে নারিকেল পড়ার কথা, নারিকেলও নাই। তো ওরা চলে আসছে। আসার পরে ওখানে ওই গ্রামে একটা স্থানীয় ওঝা থাকে, ওঝা ছিল যারা, যিনি অনেক সময় কাজ হাড় ফুঁকের কাজ করে, তাকে ডাকতে গেছে। কিন্তু ওই দিন ওই ওঝা বাড়ি ছিল না, তার মেয়ের বাড়িতে গিয়েছিল। তো আর কি করবে, নর্মালি সবাই আছে। এবং ওই দিন রাতে সবাই ঘুমিয়ে পড়লো, কিন্তু সবার মধ্যে একটু আতঙ্ক বিরাজ করলো। দিনের বেলা এরকম একটা ঘটনা ঘটলো। রাতে যখন শুয়ে আছে, আগের দিনের মতো প্রথমে চালের উপর দিয়ে মানুষ হাঁটাছে। এর কিছুক্ষণ পর প্রচন্ড জোরে বৃষ্টি শুরু হলো, এবং বৃষ্টি শুরু হলো মানে সেই বৃষ্টিগুলো সব ঘরের মধ্যে পড়ছে। টিনের চালে বৃষ্টির শব্দ হচ্ছে এবং বৃষ্টিগুলো ঘরের মধ্যে পড়ছে। তখন ওরা তাড়াতাড়ি ওই হারিকেন জ্বালালো। হারিকেন যখনই জ্বালালো তখন বৃষ্টিটা বন্ধ হয়ে গেল, এবং হারিকেন জ্বালিয়ে দেখে যে ওদের সমস্ত ঘরে লাল রক্তের মতো সব পড়ে আছে। এগুলো যেগুলো পড়ছে সব লাল রক্ত, যেন এইমাত্র টাটকা কিছু জবাই টবাই করা গরু ছাগল বা এই ধরনের, তার টাটকা রক্ত। প্রচন্ড ভয় পেয়ে গেল, সবাইকে চিৎকার করে ডাকছে। এবং ডাকার পরে সবাই উঠলো, উঠে দেখে যে এই অবস্থা, তখন ওকে সরিয়ে নিয়ে গেল, ওই ঘর থেকে বের করে নিয়ে গেল। এবং ওই দিন ওই রাতে ওরা আর ঘুমায়নি কেউ, সারা রাত জেগেছিল। জেগে থাকার পর পরের দিন যে স্থানীয় ওঝা, তাকে খবর দিয়ে, মেয়ের বাড়ি থেকে খবর দিয়ে তাকে নিয়ে আসছে। আসার পরে ওই ওঝা বলল যে ওখানে আসলে দুটো জিন ছিল, ওদেরকে এই গুলি করা ওরা খুব বিরক্ত হয়েছে, এই যে ইয়ারগান দিয়ে গুলি করা। কারণ ওরকম ওই দুটো জিন ছিল স্বামী স্ত্রী, ওরা বসে ওখানে রাতে গল্প করতো এরকম আর কি, যে কারণে ওরা উৎপাত শুরু করছে। পরে ওঝা কিছু তাবিজ টাবিজ দিয়ে রেখে যাওয়ার পর থেকে তারপর আস্তে আস্তে এরপর থেকে ওই ধরনের কোনো ঘটনা আর ঘটেনি। এটা ছিল ঘটনা। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ। আমি এই মুহূর্তে আপনাদেরকে আরো একবার জানিয়ে দিচ্ছি যে শুনছেন সবসময় রেডিও ফুর্তি চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। ঘড়িতে সময় রাত 1:03। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। আজকে অলরেডি আপনারা যারা SMS করছেন এবং SMS করে অনেকেই জানিয়ে দিচ্ছেন কেমন লাগছে আজকের আপনাদের এই এপিসোডটি। এবং আপনারা যদি আমাদের SMS করতে চান, যারা এই মুহূর্তে জয়েন করলেন, তাদেরকে বলবো মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর আনফর্চুনেটলি যদি আজকের এই এপিসোডটি আপনি মিস করে ফেলেন, তাহলে চিন্তার কোনো কারণে, আপনি আবারও এপিসোডটি শুনতে পাবেন। সেজন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে এয়ারটেল রেডিও সাহায্য নিতে হবে। আপনার এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করুন 4040, সিলেক্ট করুন চ্যানেল 22। তাহলে দেখবেন যে একের পর এক বিভিন্ন এপিসোডের অপশন আপনাকে দেওয়া হচ্ছে, এবং যে এপিসোডটি আপনি মিস করেছেন বা যে এপিসোডটি আপনি পুনরায় শুনতে চান, চাইলে সেটি আপনি সেখান থেকে শুনে ফেলতে পারবেন। এছাড়া আপনি যদি চান ভূত এফএম টিউনটা আপনার কলার টিউন বা মাই টিউন হিসেবে সেট করবেন, তাহলে আপনাকে যেটা করতে হবে, আপনাকে টিউন কোডটা মনে রাখতে হবে। দ্য কোড নাম্বার ইজ 92125। আপনার একটা সহজ পদ্ধতির মাধ্যমে আপনি এই টিউনটি আপনার করে ফেলতে পারেন। সেজন্য আপনি যেটা করতে হবে, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে সিটি, স্পেস দিয়ে লিখতে হবে 92125 এবং SMS-টি সেন্ড করে দিতে হবে 3123 নাম্বারে। বুঝতেই পারছেন যে খুব সহজ একটা পদ্ধতি, জাস্ট 92125 মানে 92125 এবং SMS-টি পাঠাতে হবে 3123 নাম্বারে। ব্যাস, SMS এই টিউনটি আপনার। আমি দেখতে পাচ্ছি অনেকে SMS করছেন। মামুন আমাদের SMS করছেন ঢাকা ইউনিভার্সিটি থেকে, তার কাছে অনেক ভয় লাগছে, গল্পগুলো ভালো। আমাদেরকে শর্মি SMS করছেন। মোহাম্মদ আরিফ আমাদের SMS করছেন, আরিফ খান প্রিয়, চট্টগ্রাম আগ্রাবাদ থেকে। এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি হাসান চিটাগং থেকে, আমাদেরকে দুলা SMS করেছেন আমাদেরকে রনি, এবং তিনি বলছেন যে তার কাছে অতটা বেশি ভয় লাগে না এই সমস্ত জিনিস। আমাকে SMS করেছেন এছাড়া দেখতে পাচ্ছি জিকো পাবনা থেকে, আমাকে SMS করেছেন সাবিত, এছাড়া SMS করেছেন রিপন, SMS করেছেন শাহিন রাজ, তানভীর আঞ্জুম ফার্মগেট থেকে আমাদের SMS করেছেন, রেজা আমাদের SMS করেছেন বিএল কলেজ খুলনা থেকে, এছাড়া রঞ্জু আমাদের SMS করেছেন, নিক রাফা আমাদের SMS করেছেন, লিখেছেন আই রিয়েলি লাভ ভূত এফএম। রাজ আমাদের গুরুদাসপুর নাটোর থেকে SMS করেছেন, এছাড়া SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি শরীদ SMS ময়মনসিং থেকে, মোহাম্মদ আপন নারায়ণগঞ্জ থেকে আমাদের SMS করেছেন।
আমাদেরকে SMS করেছেন। এছাড়াও রাজা, শিফাত, প্রতুল, তারা সবাই মিলে, এবং পরাগ উত্তরা থেকে আমাদের SMS করেছেন আমাদেরকে চপল। এছাড়াও SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি মোহাম্মদ রবিউল সহ আরো অনেকে। আপনি যদি SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নম্বরে। যদি আমাদের কাছে ঘটনা পাঠাতে চান তাহলে আমাদের অ্যাড্রেস রয়েছে bhutfm@radiofurti.fm, which is BHWTFM @RADIOFORTI.FM। রেডিও ফুর্তি 7 বছর পার করেছেন, আর ভূত এফএম অলরেডি 3 বছর পার করেছে। এটা আপনাদের সহযোগিতা ছাড়া কোনোভাবেই সম্ভব হতো না, আর আপনারা সহযোগিতা করেছেন বলেই আমরা রেগুলার দারুণ দারুণ সব ঘটনা নিয়ে, অতিথিদের নিয়ে ভূত এফএম শুরু করতে পারি। এই প্রোগ্রামটা কমপ্লিটলি আপনাদের, এখানে পুরো ক্রেডিটটা আপনাদের, কারণ একটা ঘটনাও আমাকে লিখতে হয়নি, একটা ঘটনা আমাকে বানাতে হয়নি, এখানে আমার কোনো কৃতিত্বই নেই। আমি শুধুমাত্র যেটা হয়েছে সেটা হচ্ছে আপনাদের ঘটনাগুলো আপনাদের পছন্দ অনুযায়ী সিলেক্ট করে আমরা সেই ধরনের ঘটনাগুলো প্রচার করেছি। যাই হোক, আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। প্রথমে জানতে চাইবো আমাদের অতিথির নাম এবং পরিচয়, তারপরে চলে যাবো আমরা তার ঘটনায়। আপনার নামটা প্লিজ একটু বলবেন। হ্যালো, আসসালামু আলাইকুম লিসেনার, আমি মোহাম্মদ ইব্রাহিম বলছি। আমি এসেছি বাড়িধারা থেকে। আমি একজন ইঞ্জিনিয়ার। তো আমার গল্পটা একটু ডিফারেন্ট। আমার একটা একজন ফরেন প্যান ফ্রেন্ড আমাকে ঘটনাটা লিখে পাঠিয়েছে। এটা ওর সাথে আমার পরিচয় ফেসবুকে। সে একজন রাশিয়ান নাগরিক। তো সে রাশিয়ার যে নেভাল যে ডিফেন্স, সে ডিফেন্সে সে প্রায় 2 বছর ধরে কাজ করছে। ঘটনাটা 2012 সালের। এখন বর্তমানে ওর এইজ 23 চলছে। তো ফেসবুকে কথা বলতে বলতে সে একদিন ঘটনাটা, আমি বললাম যে একটা ঘটনা শেয়ার করতে চাই রেডিও ফুর্তিতে। আমাদের একটা স্টেশন যেটা ন্যাশনাল ওয়াইড চলছে, তো সেইভাবে ঘটনাটা আমার সাথে শেয়ার করে আমি জাস্ট হুবহু এটাকে বলছি। তো ও যখন জয়েন করে রাশিয়াতে, তখন রাশিয়ান যে নেভাল যে কোড, সেটার নাম হচ্ছে আপনি না দেখে পড়েন, আপনি মেইলটা না দেখে আপনি আপনার মতন করে বলেন। আচ্ছা আচ্ছা আপনি তো ঘটনাটা জানেন, আপনি আমাকে একটু আগেও বলেছেন, তো দেখে পড়তে গেলে আরো বেশি ঝামেলা হবে। আচ্ছা। ও নেভাল একটা একাডেমিতে ছিল, এটা হচ্ছে ভোরসেক একাডেমি, রাশিয়াতে খুব নাম করা একটা একাডেমি। ওখানে থেকে সে 17 আমরা মনে হচ্ছে ইনফরমেশনের পার্টটা কমিয়ে দিয়ে আমরা ঘটনায় চলে যাই। আচ্ছা আচ্ছা। ঘটনাটা হচ্ছে আসলে একটা সাবমেরিন কেন্দ্রিক ঘটনা। সেটা হচ্ছে ওরা প্রায় জাপান সিতে অংশগ্রহণ করতো নিজেদের যে ক্রু ফ্লাইটটা আছে এটাকে টেস্ট করার জন্য। তো জাপান সিতে ওদের যেটা রাশিয়াতে যে সি কোস্টটা আছে, সেখান থেকে এভাস্ট একটা সি বিচ আছে যেটা জাপান ইস্ট কোস্টের মধ্যে আছে। তো ওখানে ওদের সপ্তাহে 2 বার ওরা ওখানে নিজেদের মিশনটা অফ করার জন্য ওরা এখানে ভ্রমণ করত। তো ও যখন 17 ব্রিগেডে ছিল, ওদের ভ্রমণের একটা বড় অংশ ছিল যে ওরা যখন যাবে, যে ট্রেনটা করবে, ওখানে ওরা সি বিচ, অনেক ডিপ সিতে চলে যাবে। দ্যাট মিনস হচ্ছে সি বিচ সি লেভেল থেকে প্রায় 150 থেকে 200 মিটার নিচে চলে যাবে। আচ্ছা, তারপরে তো ঘটনাটা ছিল এমন যে ওরা এমন একদিন, ওদের 17 মে 2012 সালে এমন একটা সময়, তো ওরা সকাল 7টার দিকে ওদের সি বিচ থেকে ওখান থেকে রওনা শুরু করে। তো পানির যে সি লেভেল থেকে প্রায় 1500 ফিট নিচে ওরা চলে যায় সি বিচে। ওখান থেকে ওরা অবজারভেশন করতে থাকে। ওদের মেশিন, ওদের যে সেকেন্ড জেনারেশন সাবমেরিন, ওটা ওরা অপারেট করতে থাকে। ওদের এখানে ক্যাপ্টেন ছিল এবং 17 জন ক্রু ছিল একসাথে একটা সাবমেরিনের ভিতরে। তো যে ঘটনাটা ফার্স্টে ঘটে সেটা হচ্ছে ওরা যখন ওকিনাওয়া যে দ্বীপটা আছে জাপানের, সেটা যখন তারা ক্রস করে, তো ওই সময় একটা সময় তারা দেখে যে তাদের যে সাবমেরিনটা হঠাৎ ভাইব্রেশন করার পর সেটা আপনার যে ইঞ্জিনটা থাকে, ইঞ্জিনের পাওয়ার জেনারেশন সিস্টেমটা অফ হয়ে যায়। একটা জেনে রাখা ভালো যে নিউক্লিয়ার সাবমেরিনের ইঞ্জিন কখনো শাট অফ করা যায় না, জাস্ট এটাকে চেইন কমান্ডের মাধ্যমে এটাকে অন করে রাখতে হয়। তো যাই হোক, তো এমন ঘটনা ঘটার কথা না, হঠাৎ একটা অ্যাক্সিডেন্ট। তো ক্যাপ্টেন খুব বলে যে তোমরা এক কাজ করো, তোমরা সবাই পাওয়ার সিস্টেমে যাও। ওদের 16 জন যে ওখানে যে ক্রু থাকে তাদের মধ্যে 14 জনকে পাঠায়, আর জাস্ট 2 জনকে উনি ওনার যে মেইন ককপিট সেখানে রেখে দেয়। তো যাই হোক, তো ওরা 14 জন ওরা সেই পাওয়ার সিস্টেম ভিতরে যায়। যার পরে তারা কোনো ক্লু খুঁজে পায় না। ওখানে সিএডিসি ছিল, আরো অনেক বড় সিস্টেম ছিল যেখানে খুব সহজে একটা সিস্টেমের সমস্যা বের করা যায়, কিন্তু তারা কোনো সমস্যা খুঁজে পায়নি। তো কিছুক্ষণ পর দেখা যায় যে তাদের যে সিস্টেমটা, সেটা পাওয়ার সিস্টেম কোনোভাবে অন করা যাচ্ছে না, এবং তারা ওই রুম থেকে বেরোতে চেষ্টা করলে পারতেছে না। তাদের সবগুলো ডোর অটোমেটিক লক হয়ে যায়। কিন্তু এমন লক হওয়ার কথা ছিল না, এটা খুব ইমার্জেন্সি মোমেন্ট হলে এই ধরনের লক হওয়ার কথা।
কিন্তু যেহেতু ইঞ্জিন শর্ট হয় নাই, জাস্ট পাওয়ার সিস্টেম লস হয়েছে, এভাবে ইঞ্জিন শর্ট হওয়ার কথা না। তো ওরা প্রায় আধা ঘন্টা বন্ধ থাকে, কিন্তু সিস্টেম পুরো লস, সাবমেরিন কোনো কন্ট্রোল নেই, জাস্ট ওখানে সিস্টেম লস। জাস্ট আপনার সাবমেরিনটা ওখানে একটা ওপেন একটা অ্যাবান্ডন সেটা জাস্ট ডানে বামে ঘুরতেছে। তো ওরা কিছুক্ষণ পর, আধা ঘন্টা পর প্রায় সিস্টেমটা অটোমেটিক পাওয়ার আসে। পাওয়ার আসার পর তারা দেখতে পায় যে তারা যে সাবমেরিনের ভিতরে আছে, সাবমেরিনের ভিতর তারা ওই ডোরটা যেখানে তারা লক হয়ে গেছিল সেখানে তারা বের হতে পারে। কিন্তু পেরিস্কোপ দিয়ে যখন তারা দেখে, যখন তারা আরো 80 মিটার উপর থেকে পানির সি লেভেলে প্রায় চলে আসে, তখন যখন তারা লেভেলটা দেখে যে তারা যে ওকিনা যে দ্বীপটা তারা অতিক্রম করছিল সেখানে তারা নাই। তারা প্রায় 12,000 কিলোমিটার দূরে একটা ফিজি দ্বীপপুঞ্জের দিকে চলে গেছে, যেটা প্রায় আমেরিকার কাছাকাছি, আপনারা জেনে থাকবেন মেক্সিকোর কাছাকাছি চলে গেছে। তো এটা খুব অবাক লাগে ওদের কাছে যে এত কম সময়ের মধ্যে তারা কিভাবে এত ডিস্টেন্স অতিক্রম করলো, কারণ একটা সাবমেরিন স্পিড খুব বেশি না, খুব বেশি হলে 90 থেকে 120 নটিক্যাল মাইল, এর বেশি স্পিড হওয়ার কথা না। তো খুব ঘাবড়ে যায় ক্যাপ্টেন, এটা আমরা বোধহয় কোনো বিপদে পড়েছি, ঠিক আছে তোমরা তোমাদের স্থানে গিয়ে বসো, দেখি কি করা যায়। তো এরকম কিছুক্ষণ পরে তারা সমুদ্রের ভিতরে তারা ফিল করে যে যেহেতু কন্ট্রোল সিস্টেম তখন ভালো মতো অন হয়নি, যে কিছুক্ষণ পর ঝড় উঠে এরকম মনে হয়। এবং ক্যাপ্টেন দেখতে পায়, উনি শুধু দেখতে পায়, অবশ্য সময় কি অবজারভেশনে ছিল না, দেখতে পায় যে একটা বিশাল ডার্ক শেড তাদের সাবমেরিনটাকে জাস্ট ঘিরে ফেলছে এরকম মনে হয়, এবং প্রচন্ড গতিতে সেটা মুভ করতেছে। ওটা ওই জায়গা থেকে প্রচন্ড গতিতে মুভ করে অন্য একটা জায়গায় চলে যাচ্ছে। এরপর তারা ঠিক 4 মিনিট পর, 4 থেকে 5 মিনিট পর আবার সেই স্পিডটা কমে যায়, এবং তারা দেখতে পায় যে তাদের যে ক্যাপ্টেন দেখতে পায় তারা যেই জায়গাতে, যে ওকিনা যে জায়গা থেকে তারা হারিয়ে গিয়েছিল কিছুক্ষণের জন্য, ঠিক সেই জায়গাটা তারা আবার ফিরে আসে। তো এটা খুব অবাক ছিল, এটার ব্যাখ্যা তাদের যে অ্যাডমিরাল ছিল, যে নেভাল যে অ্যাডমিরাল, সেটার ব্যাখ্যা দিতে পারেনি। এটা ছিল আমার ঘটনা। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা পরবর্তী ঘটনায় যাব। আমাদের আরো একজন অতিথি এই মুহূর্তে আমাদের সাথে আছেন, যিনি প্রথমে ঘটনা শেয়ার করেছিলেন, তার কাছ থেকে একটা ঘটনা শুনে আসবো আমরা। ইন দ্য মিন টাইম আপনারা আমাদের SMS করুন। আপনারা SMS করার নিয়মটি যারা জানেন তারা তো জানেনই, যারা এই মুহূর্তে জয়েন করলেন তাদেরকে বলি, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI, ফুর্তি স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আপনি প্লিজ আরো একবার আপনার নামটা বলে তারপরে ঘটনা শুনছেন। আসসালামু আলাইকুম ভূত এফএম এর শ্রোতাবৃন্দ, আমি সাফাত সালিহিন। এবার আমি আপনাদেরকে আমার দ্বিতীয় ঘটনাটি শেয়ার করব। তো এই ঘটনাটিও ফরিদপুর কেন্দ্রিক। তো ফরিদপুরে থাকাকালীন সময় আমার বেশ কিছু ফ্রেন্ড সার্কেল হয়, এবং সেখানে একজন পরিচিত বড় ভাই থাকেন, তার নাম বেলাত হোসেন, এবং উনি আমাদের চেয়ে বয়সে প্রায় 4 বছরের বড় ছিলেন। তো বেলাত ভাইয়ের বাবা, উনি ছিলেন একজন সরকারি অফিসের 3য় শ্রেণীর কর্মজীবী। তো পরিবারে উনি ছিলেন একমাত্র ভাই, এবং সবচেয়ে বড়, এবং ওনার ছোট ছিলেন 3 বোন। তো পরিবারের বিভিন্ন অভাব অনটনের মধ্যে উনি ওনার প্যারেন্টস কে হেল্প করার জন্য বিভিন্ন ধরনের কাজকর্মে লিপ্ত থাকতেন। পরিবারে ইনকাম হোল্ডার হিসেবে উনি একজন কাজ করতেন উনি। তো একবার যেটা হয় যে আপনার ওনার বোনরা যখন সবাই বড় হয়ে যান, তখন উনি চিন্তা করেন যে আমরা তো ছোট একটা বাসা থাকি, তো আমরা চাইলে একটা ছোট একটা ঘর ওনাদের মেইন বাসার থেকে একটু দূরে বানিয়ে নিতে পারি আর কি। তো উনি ওনার টিউশনি থেকে বেশ কিছু টাকা পয়সা জমিয়ে ঢাকা থেকে ইতি, সামিয়া, নিধি, অলিভিয়া, অময়, জাইসা, মারিয়া সহ আরো অনেকে, সাব্বির আমাদের SMS করেছেন আমাদেরকে, প্রেম রাজ SMS করেছেন আমাদেরকে, দেখতে পাচ্ছি। এছাড়াও তামিম নারায়ণগঞ্জ থেকে, আমরা সজীব আমাদের SMS করেছেন তামিম সহ, আবারও তামিম SMS করেছেন। কামরুল ইসলাম আমাদের মিরপুর 2 থেকে SMS করেছেন আমাদের শরীফ মাতাউল থেকে। এছাড়া আমাদের SMS করেছেন দেখতে পাচ্ছি মেহেদি 69, আমাদেরকে SMS করেছেন পলিন খান সহ আরো অনেকে। আপনি যদি SMS করতে চান তাহলে আপনাকে নিয়মটি বলে দিচ্ছি, আর একবার বলে দিচ্ছি। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে আপনাকে টাইপ করতে হবে ফুর্তি, FORTI, ফুর্তি স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিতে হবে 9840 নাম্বারে। আমরা চলে যাব আরো একটি ঘটনায়, তবে এই ঘটনাটি আরো একজন ইমেল করে পাঠিয়েছেন, সেরকম একটি ঘটনা আমি এই মুহূর্তে যাচ্ছি। এবং যিনি আমাদেরকে ঘটনাটি পাঠিয়েছেন বুঝতেই পারছেন যে তিনি এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত নেই, সুতরাং তার ঘটনাটি আমাদের পড়ে শোনাতে হচ্ছে। তো যেভাবে লিখেছেন আমি সেভাবে পড়ে শোনানোর চেষ্টা করছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, যদিও আপনি সব সময় ভালোর দলে, তবুও বলছি কেমন আছেন। আমি মোহাম্মদ সাইম হোসেন রাজ, আমার বাসা রংপুরে, সুতরাং বুঝতেই পারছেন আমার পক্ষে স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করা সম্ভব না।
তাই আমার এই ঘটনাটা আপনার কাছে পাঠালাম। যদি ভালো লাগে তবে একটু কষ্ট করে পড়ে শোনাবেন। ঘটনাটা 2009-এর শেষের দিকে। তখন আমি ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। আমরা যে বাসাতে থাকি সেটা আমাদের নিজেদের বাসা। আমার জন্ম থেকেই আমি এই বাসাতে বড় হয়েছি এবং এখনো এই বাসাতেই আছি। শুরুতেই আমাদের বাসার একটু বর্ণনা দেওয়া প্রয়োজন। এটা একটা দোতলা বাসা। বাসাটার 2টি করে ইউনিট। বাসার কিছু অংশ এখনো ইনকমপ্লিট অবস্থায় আছে। আমি আগে যে রুমটায় থাকতাম সেটা ছিল বাড়ির একদম শেষ কোণায়। এখানে বলে রাখা দরকার যে আমাদের বাড়ির পেছনে একটা সমিল আছে এবং এই সমিলটা শেষে ছোট্ট একটা জঙ্গল আছে। অর্থাৎ সেই রুমটা হলো আমাদের বাড়ির সমিলটার মাঝামাঝি, মানে ওই জঙ্গলটার ঠিক পাশে। জঙ্গলটা নিয়ে ছোট থেকেই অনেক কাহিনী শুনে এসেছি। আমি যখন ছোট তখন ওই জঙ্গলটায় কয়েকদিন বয়সের একটা ছোট্ট বাচ্চা পাওয়া গিয়েছিল। বাচ্চাটাকে পিঁপড়ে এমন ভাবে ধরে যে পরে বাচ্চাটাকে কিছুতেই বাঁচানো সম্ভব হয়নি। 2009 সাল। প্রতিদিনের মতো রাতের খাওয়ার শেষে এসে পড়তে বসি। আমরা 2 ভাই তখন একই রুমে একই বিছানায় শুতাম। অনেক রাত পর্যন্ত পড়ার অভ্যেস ছিল, যা এখনো আছে। সেদিনও অনেক রাত পর্যন্ত পড়ে শুয়ে পড়ি। তখন রাতে একটু ঠান্ডা পড়ছিল। রাত প্রায় 3টা। তখন হঠাৎ মনে হলো যে কেউ যেন আমার গলা চেপে ধরেছে। আমি ধড়ফড় করে উঠে বসি। টেবিলের ওপর রাখা ঘড়িটার দিকে তাকিয়ে দেখি রাত 3:15। কিছুক্ষণ বসে থেকে আবার ঘুমিয়ে পড়ি। এভাবে করে ঠিক একই ঘটনা টানা কয়েকদিন হলো। আমি ভেবেছিলাম এটা হয়তো এমনিতেই ঠিক হয়ে যাবে, তাই বাসার কাউকে কিছু জানাইনি। কিন্তু কিছুদিন পর ঠিক একই ঘটনা আবার শুরু হলো। এবার শুধু গলা নয়, আমার পা, এমনকি আমার বুকের ওপরও কার যেন হাতের প্রচন্ড চাপ অনুভব করলাম। আমি এবারও উঠে বসলাম এবং চিন্তা করতে থাকলাম যে আমার সাথে সব কি হচ্ছে। পরদিন রাতে আমার একই ঘটনা। রাসেল ভাই, বিশ্বাস করবেন না, এবার আমি স্পষ্টভাবে আমার শরীরের 3 জায়গায় একসাথে 3টা বড় বড় হাতের স্পর্শ অনুভব করলাম, অর্থাৎ 3 জন। এবার ভয়ে আমার সম্পূর্ণ শরীর কাঁপতে থাকলো। যদিও আমার পাশে আমার বড় ভাই ঘুমাচ্ছে, তবু ভয়ে আমার সমস্ত শরীর যেন অসাড় হয়ে গেল। আমি আমার মনে অনেকটা সাহস সঞ্চার করে কোনো মতে আমার চোখ দুটি খুলি। মনে হয় এটাই আমার সবচেয়ে বড় ভুল ছিল। আমি দেখি যে 3টে বড় ভাল্লুকের মতো কালো কুচকুচে কি যেন আমার সামনে। যদিও রুমটা অন্ধকার ছিল, কিন্তু তারপরও স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল 3 স্থানে অন্ধকারটা যেন আরো গুমোট হয়ে আছে। আর একটা কে যেন ঘরের দরজায় এমন জোরে জোরে ধাক্কাতে থাকে আর অট্ট হাসিতে ফেটে পড়ে যেন এক্ষুনি দরজাটা ভেঙে ফেলবে। হাসিটা ছিল একটা মেয়ের চারিদিক ফেটে পড়া হাহা অট্ট হাসির শব্দ। এর মাঝে একটা খপ করে আমার মুখ চেপে ধরলো, যেটা ছিল আমার বুকের ঠিক বাম পাশে। বাকি দুইটার একটা আমার পা আর একটা আমার 2 হাত ক্রস করে আমার বুকের ওপর ধরে আছে। এই দৃশ্য দেখার পর আমি হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলি। এভাবে কিছুক্ষণ থাকার পর আমার শ্বাসকষ্ট হতে শুরু করে এবং মনে হয় এরা বোধহয় আমাকে মেরেই ফেলবে। এবার আমি আর ঠিক থাকতে পারলাম না। যে দুবন্ত মানুষ বাঁচার জন্য যেরকম ভাবে আশেপাশে সবকিছু হাতড়ে বেড়ায়, আমিও ঠিক তেমন ভাবে বাঁচার শেষ চেষ্টা হিসেবে ওদের সাথে ধস্তাধস্তি করতে শুরু করলাম। হঠাৎ আমার মনে হলো যে বড়দের কাছে শুনেছি বোবা ধরলে পাশে যদি কেউ থাকে তাকে স্পর্শ করলে নাকি এটা ছেড়ে দেয়। আমি তাই করার জন্য আমার শরীরের সমস্ত শক্তি দিয়ে আমার ডান হাতটা ছাড়িয়ে নিয়ে আমার ডান দিকে থাকা আমার বড় ভাইকে স্পর্শ করার জন্য আপ্রাণ চেষ্টা করি। ভাইয়াকে স্পর্শ করতে আর আধা ইঞ্চির মতো তখনই ঘটে গেল আমার জীবনের অবিশ্বাস্য ঘটনা। ওদের মাঝে যে আমার হাত দুটি চেপে ধরেছিল, সে এবার মনে হয় খেপে গিয়ে আমার ডান হাতের কবজিটা এমন শক্ত করে ধরলো যে আমার হাতের হাড়টা যেন গুঁড়ো হয়ে যাচ্ছে এবং সে এক ঝটকায় হাতটা আমার বুকের ওপর চেপে ধরলো। এবার আরো শক্ত করে। এবার আমার শরীর ধীরে ধীরে নিস্তেজ হয়ে যেতে শুরু করলো। আর তখন আমি বুঝতে পারি যে এদের সাথে শক্তি দিয়ে কিছু করা যাবে না। এ দৃশ্য ভাষাতে বর্ণনা করা সম্ভব না। আমি তখন মনে প্রাণে আল্লাহকে ডাকতে শুরু করি। আমার জানা কিছু সূরা আর দরুদ পড়তে থাকি। তখন আমার সমস্ত শরীর গরম হয়ে যায় এবং ধীরে ধীরে এরা আমার বাম পাশ দিয়ে ওই জঙ্গলটার দিকে একটা জানালা ছিল সেদিকে চলে যায়।
আমি হাঁপাতে হাঁপাতে উঠে বসি এবং দেখি যে আমার সমস্ত শরীরে কি, এমনকি আমার বালিশ আর বিছানার চাদর পর্যন্ত ঘামে ভিজে গেছে। সেদিন আমি এতটাই ভয় পেয়েছিলাম যে ভয়ে আমি কাঁদতে শুরু করি। ওই রাতে আর ঘুম হয় না। এটা কোনো বোবা ধরা বা স্লিপিং প্যারালাইসিস না, কারণ বোবা ধরা বা স্লিপিং প্যারালাইসিস হলে এই ভিকটিম সম্পূর্ণ জ্ঞান শূন্য থাকে, কিন্তু এখানে আমার মস্তিষ্ক সম্পূর্ণ সজাগ ছিল, যার ফলে আমি আমার ভাইকে স্পর্শ করতে চাই এবং আমার চোখ খোলা ছিল যা দিয়ে আমি সবকিছু দেখতে পাই। পরদিন সকালে ঘটনাটা আমি আম্মুকে বলি এবং আমার ডান হাতের কবজিটা লাল হয়ে থাকা হাঁপড়ে দেখাই। আম্মু আমাকে এক দাদুর কাছে যেতে বলে, যিনি খুব পরহেজগার ছিলেন আর ঝাড়ফুঁক করতেন। আমি ওই দাদুর সাথে দেখা করে সব খুলে বলি এবং তিনি বলেন যে এরা অশরীরী কিছু একটা ছিল যা আমার ক্ষতি করতে চেয়েছিল। এর কিছুদিন পরে আমি ওই রুমটা ছেড়ে অন্য আরেকটা রুমে চলে আসি এবং এখনো এই রুমে আছি। আল্লাহর অশেষ রহমতে আমি এখন ভালোই আছি। রাসেল ভাই, এই ছিল আমার ঘটনা। তবে এই ঘটনা এখানেই শেষ হয়ে যায় এবং এছাড়া আমার স্কুল জীবনে ঘটে যাওয়া আরো একটি ঘটনা আছে যা আমি পরে কোনো একটা সময় পাঠাবো। ভূত FM টিম এবং সকল শ্রোতাদের আমার অসংখ্য ধন্যবাদ আমরা এই চমৎকার ঘটনাটির জন্য। এবং আমি আমি দেখছিলাম যে মাসুম খুব অবাক হয়ে শুনছিল এই ঘটনাটা। এই টাইপের ব্যাপারটা মাসুমের সাথে ঘটেছে। মাসুম যদি মাইক্রোফোনে যদি একটু বলতেন যে আপনিও তো বলেছিলেন যে এটা ঠিক আসলে বোবা না, মানে বোবা ধরা যে ব্যাপারটা বলে সেটা না, আপনাকে যেটা ধরেছিল সেটা কি মানে অনেকটা এরকম টাইপের কিছু? এটা একেবারেই বোবা না। হুম। কারণ ধরুন অনেক রাত্রে আপনি ঘুমাচ্ছেন, অনেক রাতে ঘুমের মধ্যে এটা হচ্ছে আলাদা ব্যাপার। আমি খুব টায়ার্ড, আমি একটু রেস্ট নেওয়ার জন্য হয়তো একটু কাজ এসেছি। হ্যাঁ, আমি আমার ঢাকার জীবন 2003-তে যখন আসি আমি, তখন আমি বহু মেঝেতে ঘুমাচ্ছি, ফ্লোরিং করা অবস্থায় ঘুমাচ্ছি। তো ওইটা আমার আগেও হওয়া উচিত ছিল বা হওয়ার কথা ছিল, কিন্তু এই স্পেসিফিক ওই জায়গায় যদি আমি একটু কাজ হয়েছি বা রেস্ট নেওয়ার জন্য একটু শুয়েছি, মানে লাস্ট যখন হয়েছে তখন 7:30 বাজে কি 8টা, আমি নিউজ দিব, মানে এটা আমার এখানে বহুবার হয়েছে কিন্তু ওইটা সিরিয়াস ছিল যে আমি আমার ডান হাত ঠিক আছে, বাম হাত আমি মুভ করাতে পারছি না। এবং সেন্স না থাকে। বাম হাত ঠিক আছে, ডান হাত মুভ করতে পারছি না একদমই। আমার কোমর থেকে পা পর্যন্ত একদমই অবশ, মানে আমি কোনোভাবেই মুভ করতে পারছি না। আমি খুব ভয় পেয়েছিলাম, আমি মনে করছিলাম প্যারালাইসিস হয়ে গেছে আমার। এবং আমি তখন জোরে চিল্লায়, তখন আমি দেখছি যে আমাদের অফিসে একজন কাজ মানে আছেন যে যার নাম কাজল। তার মানে যে এই ঘটনার সাথে সিমিলার, কিন্তু মানে- আপনার তখন সেন্স ছিল। সেন্স মানে আমার 8:30টার সময় নিউজ, আমি উঠবো এবং মানে আমি দেখতেছি আমি ঘড়ি দেখতেছি, আমার বাম হাতে ঘড়ি, আমি ঘড়ি দেখতেছি যে টাইম হয়ে আসতেছে আর 5 মিনিট টাইম আছে, আমাকে ওই রুম পর্যন্ত পৌঁছাতে হবে। আমার পাশের রুম থেকে অনের রুমে আসতে হবে এবং নিউজ দিতে হবে। এবং সবাই জানে যে আমি আসি, তো আমি তো দিবই, যে যাবে না আর তো কোনো কথা নাই। মানে আমি আর তখন আর কোনো ওয়ে খুঁজে পাচ্ছি না। টেবিল ধরেও আমি উঠে দাঁড়াতে পারছি না। মানে আমি টেবিল, ওই রুমে যে টেবিলটা ছিল টেবিলটা ধরে আমি সোজা হতে পারছি না। তো আমি জোরে তখন কাজলকে ডাকছি যে ও দৌড়ায় আসছে। তখন দৌড়ায় এসে দেখে যে আমি এরম করতেছি, তো ও পরে আমাকে ধরে ওঠানোর জাস্ট 1 মিনিট, ও আসার পরে আমাকে ধরে ওঠানোর 1 মিনিটের মধ্যে আমি নর্মাল। মানে আচ্ছা। তখন আমি রিয়েলাইজ করছি মানে একটু ব্যথা থাকবে বা কিছু অন্যরকম, যদি এতই হয়, মানে আমি প্রায় 20-25 মিনিট ধরে আমি ট্রাই করতেছি যে সোজা হওয়ার। একটা মানুষ নর্মাল হইতে মানে যদি মানে রক্ত চলাচল বন্ধ থাকে, আধা ঘন্টা লাগার কথা না। সেটাই একদম। সুতরাং এটা আসলে সবসময় যে বোবা, মানে আমি এই ঘটনা পরে আমি খুব নিজেও খুব শিহরিত হয়েছে এবং আমার মনে হয় যে আপনারা যারা শুনেছেন তাদের অনেক ভালো লেগেছে। যাই হোক, আমি ফিডব্যাক গুলো দেখবো SMS এ। তবে এই মুহূর্তে আমাদের একটা বিজ্ঞাপন বিরতি না নিলেই না। আমরা জাস্ট বিজ্ঞাপন বিরতিটা নিয়েই সঙ্গে সঙ্গে আবার ফিরে আসছি। সুতরাং আমাদের সঙ্গেই থাকুন। স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। যারা SMS পাঠাননি কিন্তু পাঠাতে চাচ্ছেন, নিয়মটি জানেন, তাদেরকে বলি মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI, ফুর্তি স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আবার একটা বিজ্ঞাপন বিরতি নিচ্ছি।
FM. Haunted by Airtel. শুনছেন সবসময় রেডিও ফুর্তি, আমি রাসেল আছি সাথে, এবং ঘড়িতে সময় রাত 1:41। আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। আর আপনারা যারা আমাদের সঙ্গে রয়েছেন তা তো সবসময় আছেন, এবং এত রাত পর্যন্ত যারা আমাদের সাথে SMS করছেন আমাদেরকে এবং আমাদেরকে নানাভাবে উৎসাহিত করছেন, তাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। যাই হোক, আমরা কিছু SMS পড়ে ফেলবো, এবং SMS পড়ে ফেলার শুরুতেই আমি যেটা বলি যে সালাম শিকদার আমাদের SMS করেছেন গাজীপুর থেকে। তিনি লিখেছেন যে হেভি দারুণ লাগছে। সজল আমাদের ফেনী থেকে SMS করেছেন। মামুন আমাদের SMS করেছেন নারায়ণগঞ্জ থেকে, এবং আমাদেরকে SMS করেছেন দিহান জামান পাবলিক কলেজ থেকে। আচ্ছা, দিহান জামান, আচ্ছা আমি ঠিক মানে পরে যেটা লিখেছেন আমি বুঝিনি। কবির জিনজিরা থেকে আমাদের SMS করেছেন, এবং আমাদেরকে আদিব SMS করেছেন এবং লিখছেন আই লাভ ভূত FM। সাকিব বাগেরহাট থেকে আমাদের SMS করেছেন এবং তিনি বলছেন ভাইয়া স্টোরিটা অনেক ভালো লেগেছে। আমাদেরকে প্রোল্যান্ড SMS করেছেন, এবং আমাদেরকে SMS করেছেন নিসা, এবং তিনি বলছেন যে আমাদেরকে আসাদ মনি SMS করেছেন। অনেকেই SMS করেছেন এবং ঘটনাটা প্রশংসা করেছেন। যে পাঠিয়েছেন সমস্ত ঘটনা, সমস্ত ধন্যবাদ বা প্রশংসা সবকিছুই তার মানে তাকেই দেয়া উচিত আমার যেটা মনে হয়। আসলে আপনারাই ভূত এফএমের প্রাণ, এবং আপনারা না থাকলে আসলে যে কোনো দিন ভূত এফএম বন্ধ হয়ে যাবে। সো আপনারা সবসময় সাথে সাথে থাকবেন এবং আমাদের উৎসাহ দিবেন, সেই সাথে ঘটনা পাঠাবেন, সেটাই আশা করব। যাই হোক, আমাদের আরো একজন নতুন অতিথি আছেন যিনি এখনো পর্যন্ত একটা ঘটনা শেয়ার করেন নাই। আমরা তার কাছে চলে যাচ্ছি। শুরুতে জানতে চাইবো আপনার পরিচয়, আপনার নাম বলে আপনার ঘটনাটা প্লিজ একটু শেয়ার করবেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়াসি নাসরুল্লাহ বিন শরীফ শোভন বলছি, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি BBA ফাইনাল ইয়ার। আমরা ঘটনায় চলে যাই। আমি আজকে যে ঘটনাটা শেয়ার করছি এটা আমার আপন খালাতো বোনের সাথে ঘটা একটি ঘটনা। মাসুম ভাই একটু আগে বোবার ব্যাপারে যে কথাটা বললেন, যে কথাগুলো বললেন, আমার ঘটনাটা অনেকটা তার সাথে সিমিলার, বাট এখানে কিছু ডিফারেন্স আছে। আমি সরাসরি ঘটনায় যাচ্ছি। আমার আপুর তখন প্রথম বেবি আসে। তো বেবিটা আসার পর তখন ওনার হাজবেন্ড যশোরে মিলিটারি ট্রেনিং এ চলে যান। তো বাসায় ওনাকে একাই থাকতে হতো। তো ওনার একটা প্রবলেম ছিল, যেটা ওনাকে মাঝে মাঝে বোবা ধরতো, যেটা মাসুম ভাই একটু আগে বললেন যে বোবা জিন বা বোবায় ধরা যেটাকে বলা হয়। তো বোবার একটা ব্যাপার যেটা ছিল যে যাদেরকে বোবা ধরে তার সাথে যদি অন্য কেউ টাচে থাকে, বডির টাচে থাকে, তাহলে বোবা আসে না। তো তিনি সবসময় তার মেয়েকে জড়িয়ে ধরে ঘুমাতেন। কোন কারণে যেন তিনি তার মেয়েকে ওই দিন জড়িয়ে ধরে ঘুমাননি। মেয়ে একটু সাইডে ছিল, তিনি একটু পাশে ঘুমিয়েছিলেন। তো গভীর ঘুমে তিনি দেখতে পাচ্ছেন এরকম যে একটা বড় কালো ছায়া তার বুকের উপর এসে বসলো এবং তার গলা টিপে ধরলো। তো এমন অবস্থায় তিনি নড়তেও পারছেন না, খুব শক্তি প্রয়োগ করছেন, কোনো কাজ হচ্ছে না, চিৎকার করছেন, কোনো কাজ হচ্ছে না। তো তিনি তখনই স্বপ্নের মধ্যে দেখছেন যে ওনার পাশের বাড়ির এক প্রতিবেশী, উনি এসে দরজা নক করছেন। দরজা নক করার পর উনি ভিতরে আসলেন। আপুই উঠে দরজা খুলেছেন, তিনি ভিতরে আসলেন, তাকে নাস্তা দিলেন, তিনি নাস্তা খেলেন, দুজন মিলে গল্প করলেন। তো তারপরে সেই প্রতিবেশী আবার চলে গেলেন। তো যখন এই বোবা খুব এক্সট্রিমলি তাকে মানে টর্চার করা শুরু করে, ঠিক তখন তার যে পাশে যে তার বেবিটা ছিল, তার চিৎকার দিয়ে সে ঘুম ভাঙে, এবং ঘুম ভাঙার পর তার হাতটা গিয়ে আপুর গায়ের উপর গিয়ে পড়ে। আপুর গায়ের উপর গিয়ে পড়তেই আপুর সাথে সাথেই ঘুম ভেঙে যায়, এবং সে উঠে বসে সে দেখে যে তার সম্পূর্ণ শরীর ঘামে একদম ভিজে গিয়েছে। তো তারপর তিনি ওখান থেকে উঠে গিয়ে দরজা খুলে তার প্রতিবেশীকে গিয়ে জিজ্ঞেস করেন যে আপনি আমার রুমে এসেছিলেন কিনা, আমি দরজা খুলেছিলাম কিনা, আমি আপনাকে নাস্তা দিয়েছিলাম কিনা, আমরা গল্প করেছিলাম কিনা। তিনি বললেন যে না, এরকম কোনো কিছু তো না, আমি তো আপনার রুমে যাইনি, আপনি দরজা খুলবেন কেন, আপনি তো দরজা বন্ধ করে ঘুমিয়েছিলেন। তো এটা ছিল ওই দিনকার ঘটনা। তার পরের দিনের ঘটনাটা বলছি। তিনি গভীর রাতে এরকম রুমে ঘুমিয়ে আছেন। তো হঠাৎ তার ঘুম ভেঙে যায় গভীর রাতে। তো ঘুম ভেঙে গিয়ে তিনি দেখেন তার রুমের দরজা থেকে শুরু করে একদম তার খাটের মানে তার পা পর্যন্ত অনেকগুলো চেয়ার, এবং চেয়ারে কতগুলো কালো রঙের অবয়ব বসা। তিনি চোখ খুলে দেখতে পেলেন যে অবয়বের যে চেহারাগুলো ছিল, চেহারাগুলো একদম লক্ষ্মী প্যাঁচার মতো। তো তিনি দেখে একটু ভয় পেয়ে যান। তো তিনি যখনই অবয়বগুলোর দিকে তাকান তখনই অবয়বগুলো অদৃশ্য হয়ে যায়, কিন্তু তিনি যখনই চোখ বন্ধ করেন তখনই অবয়বগুলো তার দিকে মানে অ্যাটাকিং মুডে তার দিকে এগিয়ে আসতে থাকে।
তো এগুলা দেখে তিনি খুব ভয় পান। তার হাজবেন্ড যখন বাড়িতে আসে, তিনি তার হাজবেন্ডকে ব্যাপারগুলো খুলে বলেন। তো তার হাজবেন্ড ব্যাপারগুলো সেরকম পাত্তা দেয় না। তো একদিন আরেকদিনকার ঘটনা বলছি। তার হাজবেন্ড তার পাশে শুয়ে আছেন। তো তিনি স্পষ্ট বুঝতে পারছেন যে তিনি যে পাশে, আপু যে পাশে শুয়ে আছেন, তার ঠিক পাশে, যে পাশে এক পাশে একটা কালো অবয়ব ঠিক তার হাজবেন্ডের অবয়বের মতোই তার পাশে দাঁড়িয়ে আছে। তো তিনি ভাইকে ঘুম থেকে ডাক দিয়ে ওঠালেন যে দেখো এরকম অবস্থা, তো তোমার মতো একজন আমার পাশে এরকম দাঁড়িয়ে আছে। তিনি বললেন যে তুমি এগুলো ভুল দেখেছো, তুমি এরকম কোনো কিছু দেখোনি, এটা তোমার কোনো হ্যালুসিনেশন বা এই টাইপের কোনো কিছু হতে পারে। তারপরে তিনি অনেক পানি পড়া নেন, অনেক তাবিজ টাবিজ অনেক কিছু করেন, কিন্তু এতে কোনো লাভ হয় না। তো একটা সময় তিনি একজন হুজুরকে দেখান। তো হুজুর ওনাকে বলেন যে আপনার পেছনে শয়তানের কোনো একটা মানে সেই ধরনের কোনো একটা অ্যাটাক থাকতে পারে। তো আপনি নামাজ কালাম রেগুলার কোরআন শরীফ পড়েন, তো আস্তে আস্তে এটা আপনার কাছ থেকে সরে যাবে। এটাই ছিল ঘটনা। থ্যাংক ইউ রাসেল ভাই। ইউ আর মোস্ট ওয়েলকাম। আপনাকে অনেক ধন্যবাদ, এবং অনেকেই দেখতে পাচ্ছি অলরেডি আপনার ঘটনার প্রশংসা করছেন। যাই হোক, যারা আমাদের SMS করেছেন তাদেরকে বলি, হামজা আমাদের SMS করেছেন আইভি রাজশাহী থেকে। মিথুন আমাদের SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি রুনা, এছাড়াও আরিফ আমাদেরকে SMS করেছেন অঙ্কুর, ললিতা গোমেজ আমাদের SMS করেছেন আমাদেরকে নিকেতন থেকে তিনি SMS-টি করেছেন। এছাড়া আমাদেরকে SMS করেছেন ফারাবি, আকাশ SMS করেছেন, হামজা SMS করেছেন আমাদেরকে শিশির, এছাড়াও আমাদেরকে দেখতে পাচ্ছি SMS করেছেন